হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি শুনতে পাও, দেখতে পাও? দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? নূর, কি পেঁচাই গেছে তোমার? হ্যাঁ, কি পেঁচাই গেছে? তুমি কি জিলাপি যে তোমার পেঁচাই গেছে? বলো। অল ক্লিয়ার। সাব্বাস, সাব্বাস। ঠিক আছে। পথ পার্থক্য পেঁচানোর কি আছে? পথ পার্থক্য সমান সমান λ/2π ইন্টু দশা পার্থক্য, বা দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। শেষ, খেলা শেষ। ওকে, সো আমরা আজকে সেকেন্ড ক্লাস না শুনে প্রথম ক্লাসের পরে একটা বড় ব্রেক দিয়েছিলাম, সেই ব্রেকের পরে আবার আসলাম। তো আমাদের আজকে আমরা যে টপিকগুলো পড়বো, এই টপিকগুলা খুব বেশি বোঝার মধ্যে যাব না। বোঝাবুঝির যে কাজ, সেগুলো আমরা মোটামুটি একাডেমিকে করে আসলে ভালো, না করে আসলে আমরা শুধুমাত্র পরীক্ষার জন্য যতটুকু জানা লাগবে সেই জিনিসগুলো জেনে সরাসরি সিকিউ এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে চলে যাব। কারণ এখানে আমরা এখন এই মুহূর্তে যদি বোঝার দিকে বেশি ফোকাস করতে চাই, বিশেষ করে ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা, এখানে বোঝার অনেক কিছু ছিল, ডান। কিন্তু সামনে আমাদের অপবর্তন আছে, তারপরে সমবর্তন আছে, তারপরে হচ্ছে তাড়িৎচুম্বক বিকিরণ কিভাবে করে হয়, সেই ধরনের পড়াশোনাগুলো আছে। এগুলাতে আমরা যতটুকু বেসিক না বললে না, ততটুকু বলে একবারে সরাসরি সূত্রের মধ্যে চলে যাব। ঠিক আছে? আমরা সূত্রের প্রমাণের মধ্যে আজকে আর যাব না। গতকালকে যেরকম সূত্রের কিছু প্রমাণ দেখছিলাম, আমরা আজকে সূত্রের কোনো প্রমাণের মধ্যে যাব না। সরাসরি আমরা এই সূত্রগুলা কোনটা দিয়ে কি বোঝায় সেগুলো আগে দেখব, এবং সেই রিলেটেড যে সমস্ত সিকিউ এমসিকিউগুলো আছে সেইগুলো আমরা কভার করে ফেলব। এবং সেই সাথে আমাদের যে ফর্মুলাগুলো ছিল সেইগুলাও চলো আমরা একটু লিখে ফেলি। ঠিক আছে? সো চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, দেখো, একদম প্রথমে আমরা আজকে শুরু করব আমাদের আলোর সংশ্লিষ্ট বিভিন্ন রাশি এবং এর ধর্ম দিয়ে। এই পার্টটা থেকে কখনো সিকিউ আসবে না, জাস্ট এমসিকিউ এর জন্য একটু পড়া লাগবে। দেখো, তাড়িৎ চৌম্বক তরঙ্গ এইটা আসলে তৈরি হয় কিভাবে? মনে রাখবা, এক ধরনের চার্জড পার্টিকেল বা যে কোনো চার্জড পার্টিকেল, সেটা যদি এক্সেলারেটেড অবস্থায় থাকে, ত্বরণ অবস্থায় থাকে, তাহলে তাড়িৎচুম্বক তরঙ্গের সৃষ্টি হয়। কিভাবে তাড়িৎচুম্বক তরঙ্গের সৃষ্টি হয় এটা নিয়ে অবজেক্টিভ আসে, যে আমাদের এক্সেলারেটেড চার্জড পার্টিকেল, বা এভাবে বলে ত্বরিত আধান, ঠিক আছে, ত্বরিত আধান দ্বারা, ত্বরিত মানে হচ্ছে আমাদের মানে যেটা এক্সেলারেশন পাইছে আর কি, ত্বরণ আছে যার, সেটাকে বলতেছি বা ত্বরণ প্রাপ্ত আধান, এভাবে বলি, ত্বরণ প্রাপ্ত আধান দ্বারা, ত্বরণ প্রাপ্ত আধান দ্বারা তাড়িৎ চৌম্বক তরঙ্গ, তাড়িৎ চৌম্বক তরঙ্গ সৃষ্টি, তরঙ্গ সৃষ্টি। অর্থাৎ মনে করো একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা অসিলেট করছে, তার মানে কি এই ইলেকট্রনটার একটা এক্সেলারেশন আছে, ত্বরণ আছে। সো যদি এরকম এক্সেলারেটেড কোনো চার্জড পার্টিকেল থাকে, তাহলে আমরা এরকম তাড়িৎচুম্বক তরঙ্গ পাবো। এখন তাড়িৎচুম্বক তরঙ্গ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় প্রপাগেট করে, তখন কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এটা আমরা জানি।
তাহলে তারা কিভাবে করে এনার্জিটা পাস করে বা কিভাবে করে তথ্যটা পাস করে, সেটা হচ্ছে আমাদের মাধ্যমের মধ্যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রর পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে বা পারস্পরিক তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পারস্পরিক কম্পনের ফলে তরঙ্গ এক জায়গা থেকে আরেকটা জায়গায় প্রোপাগেট করে। চলো এই রিলেটেড ছোট্ট একটা সিমুলেশন একটু দেখে আসি, তাহলে মাথায় গেঁথে যাবে। দেখো ভাইয়া, এইখানে আমাদের প্রথমে একটা মাধ্যম চিন্তা করো। এটা হলো একটা মাধ্যম, শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমে কিন্তু যান্ত্রিক তরঙ্গ প্রবাহিত হইতে পারে না। আমাদের যেগুলো শূন্য মাধ্যম সেখানে কিন্তু তাড়িৎচুম্বক তরঙ্গ প্রবাহিত হয়। তো আমরা এইখানে যেটা হয় যে আমাদের ইলেকট্রিক ফিল্ড, মনে করো ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এইরকম একটা তলের উপরে কাঁপাকাঁপি করবে, আর ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এইরকম একটা তলের উপরে কাঁপাকাঁপি করবে। সো আমরা প্রথমে আগে ইলেকট্রিক ফিল্ডটা যদি দেখাই, দেখো একটা ইলেকট্রিক ফিল্ড, সেখানে কি হচ্ছে, এটা অসিলেট করছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মান বাড়ছে কমছে বাড়ছে কমছে। এইটার মাধ্যমে এনার্জিটা বাম দিক থেকে ডান দিকে ফ্লো করছে। শুধুমাত্র যে এরকম ইলেকট্রিক ফিল্ডই মুভ করে বা ইলেকট্রিক ফিল্ডের কম্পন হয় বিষয়টা এরকম না, একই সাথে এর সাথে 90 ডিগ্রি কোণে কিন্তু আমাদের একটা প্লেনে বা একটা তলে ম্যাগনেটিক ফিল্ডও কিন্তু অসিলেট করে। সো দেখো এইভাবে করে যেই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র কাঁপছে তার সাথে 90 ডিগ্রি কোণে চৌম্বক ক্ষেত্র কাঁপতে থাকে। এই দুইটা ক্ষেত্র কাঁপাকাঁপির ফলে আমাদের তাড়িৎচুম্বক তরঙ্গ দেখো একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। এইখান থেকে যে টাইপের অবজেক্টিভগুলো আসে একটু খেয়াল করো, যে আমাদের বলো তো এখানে যেই তড়িৎ ক্ষেত্রের যে কম্পন এবং চুম্বক ক্ষেত্রের যে কম্পন, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলো তো? তড়িৎ ক্ষেত্রের যে কম্পন এবং চুম্বক ক্ষেত্রের যে কম্পন, এদের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা কত? 90 ডিগ্রি। এবং খেয়াল করে দেখো, এই দুইটা কম্পনের সাথে কিন্তু আমাদের যেই তড়িৎ প্রবাহের কি বলে, তরঙ্গের প্রবাহের যে দিক, সেই প্রবাহের দিকটা কিন্তু আবার প্রত্যেকের সাথে 90 ডিগ্রি। তুমি খেয়াল করো, আমি যদি একটু পজ করি ভিডিওটা, তাহলে দেখো আমাদের যে এই ইলেকট্রিক ফিল্ড যেদিক বরাবর কাঁপাকাঁপি করছে তার সাথে 90 ডিগ্রি কোণে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ফ্লো করছে। আবার চৌম্বক ক্ষেত্র যেদিক বরাবর কাঁপছিল তার সাথেও কিন্তু 90 ডিগ্রি কোণে আমাদের ইএম ওয়েভটা প্রপাগেট করছিল। তো আমাদের যেটা বলে যে তাড়িৎচুম্বক তরঙ্গের প্রবাহের যে ডিরেকশন, সেটা কিন্তু তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র উভয়ের সাথে 90 ডিগ্রি কোণে এটা সামনের দিকে অগ্রসর হয়। ঠিক আছে, তাহলে এটা মাথায় রেখো। এখানে জাস্ট ছোট্ট একটা ছবি আছে। এখন দেখো, আমাদের এখান থেকে কিছু সূত্র একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা, একেবারে ঠাড়া মুখস্থ করে ফেলবা। এগুলার কোনো প্রমাণ আমাদের বইতেও নাই, কিন্তু এগুলা থেকে অবজেক্টিভ আসে নিচের কোনটা সত্য এই টাইপের প্রশ্নে। যেমন দেখো, সি মানে হচ্ছে আলোর বেগ, ই নট মানে কি? ই নট মানে হচ্ছে আমাদের ওই যে তড়িৎ ক্ষেত্রে আমরা দেখলাম না যে তড়িৎ ক্ষেত্র অসিলেট করছিল, কাঁপাকাঁপি করছিল। সো ই নটটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ যেই মান সেইটা। বি নট কি? বি নট হচ্ছে ওই যে চুম্বক ক্ষেত্র কাঁপাকাঁপি করছিল, বি নট হলো চুম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান। তো আমাদের এই যে ই নট বাই বি নট, এই দুইটা যে অনুপাতটা বা ই নট আর বি নটের যে অনুপাত, সেটাই হচ্ছে আমাদের আলোর বেগটাকে নির্দেশ করে। সো আলোর বেগ বা তাড়িৎচুম্বক তরঙ্গের যে বেগ, সেই বেগ সমান সমান হচ্ছে ই নট বাই বি নট। আচ্ছা, এছাড়া আরেকটা যে সূত্র আছে সেটা হচ্ছে সি সমান সমান স্কোয়ার রুট অফ 1 ডিভাইডেড বাই মিউ নট ইন্টু এপসাইলন নট। এখান থেকে খেয়াল রেখো যে আমাদের এপসাইলন নট যেটা, এটা সম্পর্কে তো তোমরা পরিচিত। এটা হচ্ছে আমাদের ওই যে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, তাই না? এটা হলো শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। আর মিউ নট যেটা ভাইয়া, ঠিক যেরকমটা এপসাইলন নট হচ্ছে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণ হিসাব করার সময় মাধ্যমের একটা টার্ম লাগতো, সেটা হলো এপসাইলন নট বা এপসাইলন। ঠিক তেমনি আমাদের যখন চুম্বক ক্ষেত্রের মধ্যে আমরা বা দুইটা চুম্বকের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বের করি, তখনও কিন্তু মাধ্যমের একটা প্রপার্টি বা মাধ্যমের একটা ক্যারেক্টারিস্টিক আমাদেরকে শো করতে হয়। সো সেই জিনিসটা হচ্ছে এই মিউ নট দিয়ে আমরা প্রকাশ করি। অর্থাৎ তড়িতের পার্টে ঠিক ইপসাইলন নট যে কাজটা করতো, চুম্বকের ক্ষেত্রে এই মিউ নটটা ঠিক সেই কাজটা করে। হ্যাঁ, তাহলে এখানে এটাকে আমরা বলি হচ্ছে শূন্য মাধ্যমের প্রবেশ্যতা। শূন্য মাধ্যমের প্রবেশ্যতা।
এটাকে আমরা বলি শূন্য মাধ্যমের প্রবেশ্যতা। আচ্ছা, এইটা যদি আমরা হিসাব করি, দেখো স্কোয়ার রুট অফ 1 ডিভাইডেড বাই, এটাও শূন্য মাধ্যম, এটাও শূন্য মাধ্যম, তাহলে আমরা কিন্তু শূন্য মাধ্যমে আলোর বেগটা পাবো। তাহলে আমরা শূন্য মাধ্যমে যে আলোর বেগ c0 সেইটাকে পাবো। কিন্তু যদি আমরা অন্য যে কোনো একটা মাধ্যমে আলোর বেগটা বের করতে চাই, তাহলে এটা হবে c সমান সমান স্কোয়ার রুট অফ 1 ডিভাইডেড বাই মিউ ইন্টু ইপসাইলন। সো এখানে যে মিউ আর ইপসাইলন, এটা হচ্ছে ওই মাধ্যমের প্রবেশ্যতা আর ওই মাধ্যমের ভেদনযোগ্যতা। কথা ঠিক আছে? ওই মাধ্যমের প্রবেশ্যতা, ওই মাধ্যমের ভেদনযোগ্যতা। ঠিক আছে, এইবার দেখো আমরা দেখছিলাম না যে আমাদের তড়িৎ ক্ষেত্র যেটা, এইটা কিন্তু বা ইলেকট্রিক ফিল্ড যেটা, এইটা কিন্তু যে একটা তরঙ্গের মাধ্যমে প্রপাগেট করছে, একদিক থেকে একদিকে যে তরঙ্গের মাধ্যমে যাচ্ছে, সেই তরঙ্গটার সমীকরণ কি হবে? ভাইয়া যে কোনো তরঙ্গেরই সমীকরণ কি? আমাদের ওই যে কালকে দেখছিলাম না যে বিস্তার ইন্টু সাইন 2π/λ ইন্টু vt মাইনাস এক্স, এরকম ছিল। সো এখানে দেখো আমাদের যেই তড়িৎ ক্ষেত্রের যে তরঙ্গের সমীকরণটা, সেটা দেখো E সমান সমান E0 সাইন 2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স। আচ্ছা, তোমাদের হয়তো এইটা দেখানো হয়নি যে আমাদের ভাইয়া দেখেছিলাম আমরা কালকে কোনটা, আমরা দেখেছিলাম y সমান সমান a সাইন আমাদের ছিল এরকম ওমেগা টি মাইনাস 2π/λ ইন্টু এক্স, 2π/λ ইন্টু এক্স, এইরকম ছিল, তাই না? তো বলো তো আমরা এখান থেকে ওমেগাটার জায়গায় কি লিখতে পারি? ওমেগাটার জায়গায় আমরা লিখতে পারি 2π/ft মাইনাস 2π/λ ইন্টু এক্স। আচ্ছা, তারপরে দেখো তো এ সাইন আমরা ভি সমান সমান লিখতে পারি এফ ল্যামডা, তাই তো? তাহলে এফ সমান কি লেখা যায়? ভি ডিভাইডেড বাই ল্যামডা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা যে এখানে এফটা আছে, এফ এর বদলে আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু টি মাইনাস 2π/λ ইন্টু এক্স। সো এখান থেকে দেখো এ হলো বিস্তার সাইন, 2π/λ টার্মটাকে আমরা কমন নিতে পারি, এটাকে বলে তরঙ্গ সংখ্যা। 2π/λ এটাকে বলে তরঙ্গ সংখ্যা ইন্টু ভিটি মাইনাস এক্স। ঠিক আছে, ইন্টু ভিটি মাইনাস এক্স। তো এই যে পার্টটুকু আছে, এইটার নাম আমরা দেই হচ্ছে তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার। তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার। এই ভিটা কি? এইটা হচ্ছে তরঙ্গের বেগ, এটা হলো তরঙ্গের বেগ। দেখো কোত্থেকে আসছে যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ভি কি ছিল? তরঙ্গের বেগ ছিল। আর এক্স তো বুঝছোই, এক্স হলো ওই যে মূলবিন্দু থেকে কত দূরত্বের কণাটার অসিলেশন আমরা বের করছি, আর টি হচ্ছে কোন সময় পরে আমরা তার সরণ জানতে চাই। তো এটা মাথায় রেখো, এ সাইন 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স, এটাও কিন্তু তরঙ্গের সমীকরণ নির্দেশ করে এবং এইটাও কিন্তু তরঙ্গের সমীকরণ নির্দেশ করে। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে যে ই সমান সমান লিখছি E0, এটা হলো সে বিস্তারটা নির্দেশ করছে। সাইন 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স এর জায়গায় দেখো লিখছে সিটি মাইনাস এক্স। কেন সিটি লিখছে? কারণ এটা তো আমাদের তাড়িৎচুম্বক তরঙ্গের যে বেগ, এটা তো আর ভি না, এটা কি সি, তাহলে এই জন্য সিটি মাইনাস এক্স লিখলো। ডান। এবার দেখো চৌম্বক ক্ষেত্রের জন্য যে সমীকরণ বি সমান সমান বি নট ইন্টু সাইন 2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স। ঠিক আছে, একদম একই রকম সমীকরণ, তরঙ্গের সমীকরণের যা ছিল তাই। এখন খেয়াল করো আমরা কিন্তু এই যে সি সমান সমান যেমন E0/B0 লিখছি না, ঠিক তেমনি আমরা যে কোনো একটা নির্দিষ্ট এক্সের, ধরো এটা হলো আমাদের সেই রেফারেন্স পয়েন্ট, এই রেফারেন্স পয়েন্ট থেকে যে কোনো একটা এক্স দূরত্বের কোনো একটা বিন্দুতে আমরা ই এর মান আর বি এর মান এই অনুপাতটা করলাম, ই ডিভাইডেড বাই বি করলাম। হ্যাঁ, তাহলে বলো তো এটা আমাদের E0/B0 আসছে, ঠিক আছে, কিন্তু আসলে যে কোনো এক্স দূরত্বে আমরা যদি E/B হিসাব করি, তাহলেও খেয়াল করো ই সমান কি লেখা যায়? ই সমান লেখা যায় হচ্ছে E0 সাইন 2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স, আর বি সমান লেখা যায় B0 ইন্টু সাইন 2π/λ ইন্টু সাইন 2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স। তো এইখান থেকে খেয়াল করো যদি আমাদের একই নির্দিষ্ট বিন্দুতে একই সময়ের আমরা স্পন্দন বের করি, তাহলে কিন্তু এই পার্ট আর এই পার্ট কাটাকাটি হয়ে যায়। তাহলে খেয়াল রেখো এটা যে শুধুমাত্র আমাদের বিস্তার বাই বিস্তার হতে হবে বিষয়টা এরকম না, বরং যে কোনো একটা নির্দিষ্ট অবস্থানে যে কোনো একটা সময়ে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের সরণ এবং চৌম্বক ক্ষেত্রের সরণ দুইটাকে নিয়ে, বা তড়িৎ ক্ষেত্রের মান এবং চৌম্বক ক্ষেত্রের মান দুইটার অনুপাত করি, তাহলে কিন্তু আমরা সি এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে E0/B0 ও সত্য, E/B ও সত্য, এগুলো অবজেক্টিভের জন্য লাগে, একটু খেয়াল রেখো। এইবার আসো আমাদের আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এইটা একটা টার্ম আছে, এটাকে আমরা বলি হচ্ছে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর, ভাইয়া পয়েন্টিং ভেক্টর জিনিসটা কি? এটা মূলত নির্দেশ করে এক সেকেন্ডে
একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বা 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু এনার্জি পাস করছে। তাড়িৎচুম্বক তরঙ্গ, তরঙ্গ কি সবসময় একটা এনার্জি পাস করে নিয়ে যায় না বা ইনফরমেশন পাস করে নিয়ে যায় না? তো আমাদের এখানে যেটা বলে পয়েন্টিং ভেক্টর হচ্ছে প্রতি 1 সেকেন্ডে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু এনার্জি আসলে পাস করলো সেইটার পরিমাণটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টর দিয়ে আমরা পাই। বলতো তাহলে পয়েন্টিং ভেক্টরের এককটা কি হবে? পয়েন্টিং ভেক্টরের একক কি হবে? জুল কতটুকু শক্তি পার মিটার স্কয়ার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রম করে সেটা। এটাকে এভাবে লেখা হয়, বলতো জুল পার সেকেন্ড, এটাকে আমরা ওয়াট বলি না? তাহলে ওয়াট পার মিটার স্কয়ার, এটার একক কিন্তু এরকম হতে পারে। সরাসরি অবজেক্টিভে বোর্ডের প্রশ্ন কিন্তু, খেয়াল রেখো। এখন এই যে পয়েন্টিং ভেক্টর, এইটার দিকটা কোন দিকে? দেখো এটা একটা ভেক্টর রাশি, এটার দিকটা কোন দিকে? এইটার দিকটা মূলত তাড়িৎচুম্বক তরঙ্গটা যেই দিক বরাবর মুভ করছে, যেদিকে প্রোপাগেট করছে, সেই প্রোপাগেশনের ডিরেকশনটাই হচ্ছে আমাদের এই এস দিয়ে নির্দেশিত হয়। সো এস এর দিক যেটা, সেটাই হচ্ছে আমাদের তাড়িৎচুম্বক তরঙ্গের প্রোপাগেশনের ডিরেকশন, বা ওই দিক বরাবর তাড়িৎচুম্বক তরঙ্গটা মুভ করছে। এখন দেখো এটা আমরা পাবো কিভাবে? এটা পাওয়ার জন্য ই ক্রস বি করতে হবে, ই ক্রস বি করতে হবে। তো আমাদের এখানে দেখো ই হচ্ছে এই দিক বরাবর, বি হচ্ছে এই দিক বরাবর, তাহলে আমরা ক্রস গুণ জানি। এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে ডান হাতটাকে ঘুরালে বুড়ো আঙুল যেদিকে নির্দেশ করে সেটাই হচ্ছে এ ক্রস বি এর ডিরেকশন। তাহলে বলো তো এদিক বরাবর আছে ই, এদিক বরাবর আছে বি, তাহলে ই থেকে বি এর দিকে হাত ঘুরালে যেদিকে বুড়ো আঙুল নির্দেশ করবে এইটাই কিন্তু আমাদের সি এর ডিরেকশনটা, বা এটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টরের ডিরেকশন। ঠিক আছে? তো আমাদের মোটামুটি এই জিনিসগুলা কিন্তু অবজেক্টিভের জন্য লাগবে। ঠিক আছে, চলো আমরা এই রিলেটেড কিছু এমসিকিউ একটু সলভ করে আসি। বলো, তাড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টির উৎস কি? দিনাজপুর বোর্ড 2017 সাল। তাড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টির উৎস কি বলো? গুড, এইমাত্র আমরা দেখলাম তড়িৎ চার্জ বা এক্সেলারেটেড চার্জড পার্টিকেল। পরিবর্তিত তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্রের অনুপাত, এটাকে কি বলে? মাধ্যমের তড়িৎ প্রবেশ্যতা না, চৌম্বক প্রবেশ্যতা না, আধান বাহকের তারণ বেগ না, মাধ্যমে আলোর বেগ। গুড, ঠিক আছে, গেল। এটা বুঝছো তো কোনটা? এই যে পরিবর্তিত আমাদের তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের যে অনুপাত ই বাই বি, খেয়াল করো বি বাই ই না কিন্তু ই বাই বি। ঠিক আছে, ই বাই বি। শূন্য মাধ্যমে আলোর বেগ সি হলে কোনটা সঠিক বলো? এইটা কি সঠিক? না, এটা না। শূন্য মাধ্যমে আলোর বেগের জন্য এই যে এইটা কিন্তু সঠিক, এটাও না, এটাও না, এটা হচ্ছে সঠিক। ঠিক আছে, পরেরটাই গেলাম। এর মান কোনটা? এই দেখো খেয়াল করো, একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরায় দেয়। আগেরটা কোন বোর্ডে আসছিল? চিটাগাং বোর্ডে, আর এটা হলো দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড। দেখছো প্রশ্ন যে রিপিট হয়, কিভাবে রিপিট হয়? সো আমাদের এখানে এই ইনভার্স মানে কি দেখো তো, রুট ওভার এপসাইলন এবং মিউ নট, এর উপরে ভাইয়া ইনভার্স দিছি। ইনভার্স দেওয়া মানে কি? 1 ডিভাইডেড বাই রুট ওভার এপসাইলন নট মিউ নট। ঠিক আছে, এপসাইলন নট মিউ নট। তাহলে এইটা হলো আমাদের সিটাকে নির্দেশ করে না? এটা সিটাকে নির্দেশ করে। তাহলে সি মানে আলোর বেগ, আলোর বেগ সমান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, এইটা প্রতিপাদিত হয় যে তত্ত্ব হতে। তার প্রবক্তা হলেন কে? প্রবক্তা হলেন ম্যাক্সওয়েল। ঠিক আছে, এটা মুখস্থ তথ্য মাথায় রেখো। আলোক তীব্রতা কিসের উপরে নির্ভর করে? আচ্ছা, ভালো কথা। দেখো তীব্রতা রিলেটেড আমি তোমাদেরকে একটা ফর্মুলা, কয়েকটা ফর্মুলা একটু দেখায় দেই। সেটা হচ্ছে দেখো, একটা হলো তীব্রতা, মনে রাখবা তড়িৎ তীব্রতা আমাদের আলোক তীব্রতা যেটা, সেই তীব্রতাটা হচ্ছে ওই তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু সমানুপাতিক সম্পর্ক তাই সমান সমান দিয়ে একটা কনস্ট্যান্ট নিলাম, ইনটু a স্কয়ার রাখলাম। ঠিক আছে, এখন খেয়াল করো, আমরা যদি এরকম হয় যে কোনো একটা কণার উপরে দুইটা তরঙ্গ এসে আপতিত হয়েছে, এই যে এখানে একটা কণা আছে, এই কণার উপরে দুইটা তরঙ্গ এসে আপতিত হয়েছে, এইভাবে করে একটা তরঙ্গ আসছে। আবার মনে করো অন্য আরেকটা ডিস্টেন্স, ধরো এখান থেকে এই যে এইভাবে করে মনে করো আরেকটা তরঙ্গের উপরে এসে আপতিত হয়েছে। ঠিক আছে, এটা হলো মনে করো এই এদিক থেকে ওই এদিক, মানে বোর্ডের বাইরে থেকে বোর্ডের ভিতরের দিকে একটা তরঙ্গ ঢুকতেছে, আর একটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তো এরকম অবস্থাতে যদি আমাদের এইখানে কোনো একটা কণার উপর এরকম দুইটা তরঙ্গ একটা নির্দিষ্ট দশা পার্থক্যে এসে উপরিপাতিত হয়, এই দুইটা তরঙ্গের মধ্যে দশা পার্থক্য কত? দশা পার্থক্য কত? মনে করলাম এই দুইটা তরঙ্গের মধ্যে দশা পার্থক্য হচ্ছে ফাই। হ্যাঁ, এবং প্রথম যেই তরঙ্গটা আছে, এই প্রথম তরঙ্গের বিস্তার হচ্ছে মনে করলাম a1, আর দ্বিতীয় তরঙ্গের বিস্তার হচ্ছে মনে করলাম a2। তো
তো যখন আমাদের এই তরঙ্গ এবং এই তরঙ্গ যে কোনো একটা মাধ্যমের কোনো একটা বিন্দুতে যখন তারা উপরিপাতিত হবে, তখন আমাদের লব্ধি বিস্তারের সমীকরণ কি হবে? লব্ধি বিস্তারের সমীকরণ কি হবে এটা প্রমাণ করা যায়। প্রমাণের মধ্যে ঢুকবো না, জাস্ট মুখস্থ করে ফেলবা। লব্ধি বিস্তারের ফর্মুলা, লব্ধি বিস্তার। ভাই লব্ধি বিস্তার কেন বলছি কথাটা বোঝার চেষ্টা করো, যে আমাদের A1 মানে এই হলুদ তরঙ্গটাও নিজে তো একটা বিস্তার নিয়ে আসছে, তারপরে আমাদের এই যেটা বেগুনি কালারের যে তরঙ্গটা সেটা আরেকটা বিস্তার নিয়ে আসছে। সো এই দুইটা বিস্তার যদি বা এই দুইটা তরঙ্গ যদি কণার উপরে ফাই দশায় আপতিত হয় বা তাদের মধ্যে একটা নির্দিষ্ট দশা পার্থক্য থাকে, তাহলে তাদের মধ্যে বিস্তারটা কেমন হবে এটা আমরা বের করছি, মানে লব্ধি বিস্তারটা কত হবে। সো লব্ধি বিস্তারটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এই আর সমান সমান হচ্ছে আমাদের বা একবারে এভাবে লিখলে ভালো হয়, ধরো আর স্কয়ার সমান সমান হলো, আমরা যেমন লব্ধির সূত্র দেখছিলাম না, একদম সেম লব্ধি সূত্র যা পাইছিলাম একদম সেম। সো দেখো এখানে আর স্কয়ার সমান সমান হচ্ছে A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2 ইন্টু A1 ইন্টু A2 ইন্টু কস A1 কস ফাই, অর্থাৎ ফাইটা হচ্ছে দুইটা তরঙ্গের মধ্যে দশার পার্থক্য কত বা কোণের পার্থক্য কত। ভাইয়া সহজ জিনিস, দুইটা তরঙ্গের মধ্যে কোণের পার্থক্য কত। আমরা বলো তো লব্ধি সূত্রে কি দেখছিলাম, যে এইটা হলো পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা হলে আমাদের লব্ধি সমীকরণ কি হতো? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা। ঠিক এখানেও আমাদের যদি দুইটা তরঙ্গ, একটার বিস্তার A1 একটার বিস্তার A2, এবং তারা যদি ফাই কোণে আপতিত হয়, এভাবে চিন্তা করো তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে ফাই, তাদের মধ্যবর্তী কোণ ফাই বা কোণের দশা পার্থক্য হচ্ছে ফাই, তাহলে সেই ক্ষেত্রে আর স্কয়ার সমান সমান আমরা এখানে যেটা পাবো যে A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার সমান 2A1 A2 cos ফাই। ঠিক আছে, ফাইটা কি? ফাইটা হচ্ছে A1 আর A2 এর মধ্যবর্তী কোণ বা তাদের মধ্যে দশা পার্থক্য। কোণ তার উভয় বলবো না, দশা পার্থক্য। সো এইটা একটু খেয়াল করে দেখো, আমরা এটাকে আর দিয়েও প্রকাশ করি, এ দিয়েও প্রকাশ করি, কোনো অসুবিধা নেই। লব্ধি বিস্তার যেটা, আমরা তো লব্ধি আর দিয়ে পড়ে অভ্যস্ত, এই জন্য আর দিছি, তাছাড়া অন্য কিছু দিলেও সমস্যা নাই। এখন খেয়াল করো, আমি দুই পাশে একটা কাজ করলাম, কে দিয়ে গুণ করে দিব, দুই পাশে কে দিয়ে গুণ করে দিব। সো কে দিয়ে গুণ করা মানে কি, যে এখানে যে কেটা পাইছিলাম না, এই কেটা দিয়ে গুণ করে দিব। দেখো কে আর স্কয়ার সমান সমান কি হবে? কে A1 স্কয়ার প্লাস কে A2 স্কয়ার প্লাস 2 ইন্টু, এখানে কেটাকে একটু এভাবে লিখবো, দেখো রুট কে A1 ইন্টু রুট কে A2। এটা লেখার কারণ কি, যাতে করে কেটা দুজনের মধ্যে সমান সমান ভাগে ভাগ হয়ে যায়, কারণ আমরা তো আসলে সবাইকে কে দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, তাই না? প্রত্যেককে এখানে আমরা কে দিয়ে গুণ দিয়ে দিচ্ছি। তাহলে দেখো কে আর স্কয়ার, এই জিনিসটা কিন্তু একটা নেট তীব্রতা নির্দেশ করবে, এটাকে আমি আই দিয়ে প্রকাশ করলাম। কে A1 স্কয়ার, এটা হচ্ছে আমাদের প্রথম তরঙ্গের যে তীব্রতা, I1, এটা হচ্ছে কে A2 স্কয়ার, মানে এটা হলো দ্বিতীয় তরঙ্গের তীব্রতা, প্লাস এখানে দেখো 2 রুট ওভার I1 ইন্টু রুট ওভার I2 cos ফাই। বলো তো ভাইয়া, যখন আমি তীব্রতা ম্যাক্সিমাম চাইবো, তখন আমাদের I1 থাকবে, I2 থাকবে, এই cos ফাই এর মান ম্যাক্সিমাম কত হতে পারে? +1। তাহলে +1 যদি হয়, তাহলে রুট I1 I2 জাস্ট এই পার্টটা থাকবে। আমরা কি পাইছি এখানে? cos ফাই এর যে ভ্যালুটা সেটা হচ্ছে +1। বলো তো cos এর ভ্যালু +1 কখন কখন হয়? যখন ফাই এর ভ্যালু 0 ডিগ্রি, যখন ফাই এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, তাই না? না, 180 ডিগ্রি হলে তো এটা -1 হয়ে যায়, পাই না 2 পাই, হ্যাঁ ঠিক আছে, পাই 0 লিখলাম, 2 পাই লিখলাম, 4 পাই লিখলাম, ঠিক আছে। এরকম যদি ফাইয়ের ভ্যালুটা হয়, তখন কিন্তু আমরা দেখি ফাইয়ের ভ্যালুটা যদি এইরকম হয়, তখন কিন্তু cos ফাইয়ের ভ্যালু ম্যাক্সিমাম পাওয়া যায়। এবং দেখো ফাইটা কি ছিল? দশা পার্থক্য ছিল না? আমরা কালকে ক্লাসে একটা জিনিস দেখছিলাম না, যে দুইটা তরঙ্গের মধ্যে যদি দশার পার্থক্য পাইয়ের যুগ্ম গুণিতক হয় বা λ/2 এর যুগ্ম গুণিতক হয়, তাহলে আমরা দেখি যে তারা সমদশায় উপরিপাতিত হয়েছে, তাই না? বা তখন তাদের কিন্তু বিস্তারটা সর্বোচ্চ হয়। কি কি ছিল মনে করে দেখো, একটা ছিল হচ্ছে λ/2 এর যুগ্ম গুণিতক, একটা ছিল λ/2 এর যুগ্ম গুণিতক, অথবা পাইয়ের যুগ্ম গুণিতক, মনে আছে? যদি এরকম হয়, তাহলে কিন্তু তারা সমদশায় উপরিপাতিত হইছে। এরকম মানে হচ্ছে তারা সমদশায় উপরিপাতিত, সমদশায় তারা উপরিপাতিত হয়েছে।
তাইলে এখান থেকে দেখো যে যখন আমাদের এরা সমদশায় উপরিপাতিত হয় বা মধ্যবর্তী কোণ 0, 360 এরকম ভাবে থাকে, তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম তীব্রতা পাই বা ম্যাক্সিমাম বিস্তারটা তখন পাই, কারণ এটা ম্যাক্সিমাম হলে এটাও তো ম্যাক্সিমাম হবে। তাহলে খেয়াল করো আই ম্যাক্স সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি √i1 প্লাস √i2 এর উপরে হবে স্কয়ার। একইভাবে আমরা যদি আই মিনিমাম বের করতে চাই, বলো তো cos phi এর মান মিনিমাম কত হয়, -1। তাহলে একবারে লিখে দিচ্ছি আই মিনিমাম সমান সমান হচ্ছে √i1 মাইনাস √i2 এর উপরে স্কয়ার। সো আমরা যখন cos phi এর ভ্যালু -1 পেতে চাইবো, তখন phi এর ভ্যালু কত হতে হবে, পাই হতে হবে, 3 পাই হতে হবে, 5 পাই হতে হবে, অর্থাৎ বিজোড় গুণিতক থাকতে হবে। এবং বিজোড় গুণিতক যদি হয় তাহলে কিন্তু আমরা জানি তারা বিপরীত দশায় উপরিপাতিত হয়। ওকে, সো আমাদের এখান থেকে দেখো এটা হলো আই ম্যাক্সের ভ্যালু, এটা হলো আই মিনিমামের ভ্যালু। এখান থেকে অনেক সময় আমাদেরকে বলে যে এই আই ম্যাক্স বাই আই মিনিমাম এটা কত হবে, আই ম্যাক্স ডিভাইডেড বাই আই মিনিমাম এটা কত হবে বের করতে বলে। তাহলে খেয়াল করো আই ম্যাক্স ডিভাইডেড বাই আমরা যদি আই মিনিমাম করি তাহলে সমান সমান কি আসছে, আই ম্যাক্স মানে হচ্ছে এই পার্টটা, আই ম্যাক্স মানে হচ্ছে এই পার্টটা, আর আই মিনিমাম মানে হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, আই মিনিমাম মানে হচ্ছে এই পার্টটা। তাহলে এখান থেকে দেখো তো আমরা যে √i1 ভাইয়া, √i1 এইটা মানে আমরা কি লিখতে পারি, এটা মানে আমরা লিখতে পারি না √ka1 প্লাস √ka2 √ka1 মাইনাস √ka2। তাহলে পুরাটার উপরে স্কয়ার যদি দেওয়া হয়, সবগুলা থেকে রুটকে কাটাকাটি করে ফেললে, রুটকে কাটাকাটি করে ফেললে যেটা আসে a1 প্লাস a2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2, এই পুরাটার উপরে হচ্ছে স্কয়ার। তাহলে দেখো এটা হলো সর্বোচ্চ বিস্তার এবং সর্বনিম্ন বিস্তারের মধ্যে, সর্বোচ্চ তীব্রতা এবং সর্বনিম্ন তীব্রতার মধ্যে বিস্তারের সাহায্যে আমরা যে অনুপাতটা পাই সেইটা। ঠিক আছে, বিস্তারের সাহায্যে আমরা যে অনুপাতটা পাই সেইটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, গুড। তাহলে দেখো এই সূত্র থেকে কিন্তু সরাসরি এমসিকিউ পাবা, সিকিউ নাই, এটা থেকে সরাসরি এমসিকিউ আসে, এটা মাথায় রেখো। ওকে, তাহলে দেখি এবার দেখো আলোক তীব্রতা কিসের উপরে নির্ভর করে ভাইয়া, আলোক তীব্রতা যেটা সেই তীব্রতাটা হচ্ছে নির্ভর করে বিস্তারের উপরে। আলোক তীব্রতা যেটা সেটা বিস্তারের বর্গের সমানুপাতিক, বিস্তারের উপরে এটা নির্ভর করে। আচ্ছা দেখো মাধ্যমের পরিবর্তন হলে আলোর বৈশিষ্ট্যের কি পরিবর্তন ঘটে, এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখো বলো তো দেখি, আমরা জানি সি সমান সমান এফ ল্যামডা, বা সি বা বাদ দাও, ধরো ভি সমান সমান এফ ল্যামডা। তো আমাদের কোনো মাধ্যম যদি পরিবর্তন হয়, মাধ্যম পরিবর্তন হলে মনে করো একটা সেম তরঙ্গ, যতক্ষণ পর্যন্ত তরঙ্গটা সেম থাকবে বা উৎস সেম থাকবে, বা উৎস সেম থাকবে, উৎস সেম থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এফ সেম থাকবে, বুঝছো? আর যখন মাধ্যম সেম থাকবে, একই মাধ্যমে তুমি চলাচল করবা, মাধ্যম যদি সেম থাকে তাহলে বেগ সেম থাকবে, ভি সেম থাকবে। কথা বুঝছো? মনে করো আমি একটা শব্দ করলাম, এই শব্দটা প্রথমে বায়ু মাধ্যম দিয়ে গেল, তারপরে পানি মাধ্যমে চলে গেল। সো শব্দের যে কম্পাঙ্কটা কিন্তু সেম থাকবে, কিন্তু মাধ্যম চেঞ্জ হওয়ার কারণে ভি এর পরিবর্তন হবে, মাধ্যম চেঞ্জ হওয়ার কারণে ভি এর কিন্তু পরিবর্তন হবে। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে তোমার হলো ভি সমান সমান এফ ল্যামডা, যখন আমি বাতাসে শব্দ করলাম শব্দটা পানির মধ্যেও চলে গেল, তখন কিন্তু এফটা সেম আছে, কিন্তু আমাদের এই ভি এর মান কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ল্যামডার মানও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, যখন মাধ্যম চেঞ্জ হলো। কিন্তু যদি মাধ্যম চেঞ্জ না হয় তাহলে কিন্তু ভি সবসময় সেম থাকবে, মাধ্যম চেঞ্জ না হলে ভিটা সেম থাকবে। তখন মনে করো তুমি দুইটা সুরশলাকা দিয়ে শব্দ করছো, একটা 300 হার্জ, একটা হলো 500 হার্জ। তো দুইটা সুরশলাকা দিয়ে শব্দ করার কারণে তোমার কিন্তু উৎস আলাদা হয়ে গেছে, তাই এফটা তখন আলাদা হয়ে গেছে, এফ আলাদা হয়ে গেলে ল্যামডাও কিন্তু আলাদা হয়ে যাবে, কিন্তু ভি এর মান যেটা সেটা সবসময় কিন্তু সেম থাকবে।
এখন কি বলছে, মাধ্যমের পরিবর্তন হলে আলোর বৈশিষ্ট্যের কি পরিবর্তন ঘটে। সো দেখো যখন মাধ্যম পরিবর্তন হচ্ছে তখন কিন্তু v সমান সমান এফ ল্যামডা, মাধ্যম পরিবর্তন হলেও আমাদের কিন্তু এফ যেটা সেটা সেম থাকবে। কারণ যেটা বললাম বাতাসে শব্দ করছো কিন্তু শব্দটা পানির মধ্যে চলে গেছে, তাহলে কিন্তু কম উৎস যেটা সেই উৎস সেম আছে বা তরঙ্গটা সেম আছে। সো এই কারণে এফটা কিন্তু সেম থাকবে, কিন্তু যখন মাধ্যম পরিবর্তন হয়ে গেছে তখন এইটা চেঞ্জ হয়ে যাবে, ভি চেঞ্জ হয়ে যাবে, ভি চেঞ্জ হলে ল্যামডাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা দেখি ল্যামডার কিন্তু পরিবর্তন হয়ে যাবে, কথা বুঝছো, এফ সেম থাকবে কিন্তু ল্যামডার পরিবর্তন হয়ে যাবে। ওকে গেল। তারপরে দেখো আপতিত আলোক রশ্মির সাথে তরঙ্গ মুখের উৎপন্ন কোণ কত। ঠিক আছে, এটার জন্য আমরা একটু চলো তরঙ্গ মুখের পার্টটা কি ছিল সেইটা একটুখানি দেখে আসি। তরঙ্গ মুখ খেয়াল করো, তরঙ্গ মুখ খুব সহজ জিনিস, খুব সহজ জিনিস। দেখো আগে লেখাটা পড়ার দরকার নাই, আগে হলো এই ছবিটার দিকে একটু খেয়াল করো। আমরা কি করলাম, পুকুরের মধ্যে একটা পাথরকে নিক্ষেপ করছি। সো পাথরকে নিক্ষেপ করার পরে এই যে ঢেউটা, সেই ঢেউটা কি চারিদিকে ছড়ায় গেছে না। দেখো যে ঢেউটা এখানে উৎপন্ন হয়েছে সেই ঢেউটা এই ডান দিকে চলে গেছে, সেই ঢেউটা এইভাবে করে চলে আসছে, সেই ঢেউটা পিছনের দিকেও চলে গেছে, সামনের দিকেও চলে আসছে। সো এইভাবে করে কিন্তু দেখো আমাদের ঢেউগুলা চারিদিকে কিন্তু ছড়ায় গেছে। তো এই যে ঢেউটা চারিদিকে ছড়ায় গেল, আমাদের এই প্রত্যেকটা ঢেউয়ের ঢেউয়ের যদি সমদশা সম্পন্ন কণাগুলাকে আমি নেই এবং তাদের যে সঞ্চার পথটা হবে সেই সঞ্চার পথটাকে আমরা বলছি ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। অর্থাৎ তরঙ্গের উপরে সমদশা সম্পন্ন কণাগুলাকে নিয়ে, দেখো এই কণাটা সমদশায় ছিল, এই কণাটা সমদশায় ছিল, এই কণাও সমদশায়, এই কণাও সমদশায়, সমদশা সম্পন্ন কণাগুলাকে নিয়ে যে সঞ্চার পথ তৈরি হয় তাকে আমরা বলি তরঙ্গ মুখ। নর্মালি তরঙ্গ মুখটা আঁকার সময় যে নিয়মটা ফলো করা হয় সেটা হচ্ছে এই যে যে তরঙ্গ শীর্ষগুলো আছে না, তরঙ্গ শীর্ষগুলাকে টান দিয়ে একটা বৃত্ত বানায় ফেলছে এখানে দেখো। সো এইটা হলো একটা তরঙ্গ মুখ, বোঝা যাচ্ছে। কিন্তু তার মানে এই না যে ভাইয়া এইটা কোনো তরঙ্গ মুখ না, এই যে এইটাও কিন্তু একটা তরঙ্গ মুখ হবে। মানে খাঁজগুলাকে নিয়ে তুমি যদি একসাথে আঁকো এইটাও একটা তরঙ্গ মুখ বোঝাবে, খাঁজগুলাকে নিয়ে তুমি যদি একটা লাইন টান দাও, একটা সঞ্চার পথ আঁকো, এটাও কিন্তু একটা তরঙ্গ মুখ বোঝাবে। তরঙ্গ মুখের মেইন আইডিয়াটা হচ্ছে যে আমাদের সমদশা সম্পন্ন কণাগুলা যদি থাকে তাদেরকে এক করে একটা লাইন টানলে যে যা পাওয়া যায় সেটাই হচ্ছে তরঙ্গ মুখ। এবার আসো সংজ্ঞাটা বলি। এটা একটা তল, যেই তলের উপরে সকল কণার দশা একই রকম থাকবে, তরঙ্গ মুখের উপরে সকল কণা একই সাথে কম্পিত হতে থাকবে। এখন বলো তো আমাদের এখানে যে তরঙ্গ মুখটা আছে, বলো তো তরঙ্গ মুখের সাথে ওয়েভের প্রপাগেশনের ডিরেকশনটা কত ডিগ্রি কোণে থাকে। তরঙ্গ যে চলছে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তো এটা তরঙ্গ মুখের যে দিক এই দিকের সাথে কত ডিগ্রি কোণে আছে বলো তো, 90 ডিগ্রি কোণে আছে। এটা কিন্তু একটা সরাসরি অবজেক্টিভ, এখান থেকে প্রশ্ন আসে। এখন আসো হাইগেনের তত্ত্ব কি বলে। হাইগেনের তত্ত্ব বলে যে তরঙ্গ মুখের সাহায্যে কিভাবে করে তরঙ্গটা প্রপাগেট করে, তরঙ্গ মুখ কনসেপ্টটা দিয়ে তরঙ্গ কিভাবে সামনের দিকে আগাচ্ছে সেই জিনিস বা তরঙ্গ কিভাবে সামনে আগাচ্ছে সেটা তরঙ্গ মুখের সাহায্যে সে হলো এক্সপ্লেইন করছে। হাইগেনের তরঙ্গ তত্ত্বের সাহায্যে সেটা এক্সপ্লেইন করছে। দেখো তরঙ্গ মুখে অবস্থিত প্রত্যেকটা বিন্দু এক একটা নতুন গৌণ উৎস হিসেবে কাজ করে। তার মানে কি, যে আমরা এই যে একটা তরঙ্গ মুখ দেখলাম না, এটা একটা উৎস ছিল, এটা একটা তরঙ্গ মুখ দেখছিলাম। সো হাইগেনের তত্ত্বে বলছে যে এই তরঙ্গ মুখের উপরে অবস্থিত প্রত্যেকটা কণা, এই যে প্রত্যেকটা কণা তারা নিজেরা এক একটা সোর্স হিসেবে কাজ করে। এই সোর্সটাকে আমরা বলি গৌণ উৎস বা সেকেন্ডারি সোর্স। এবং এই গৌণ উৎস থেকে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ সৃষ্টি হয়ে একই বেগে চারিদিকে ছড়ায় পড়ে। তার মানে কি, দেখো এই যে গৌণ তরঙ্গটা সৃষ্টি হয়েছে সেইটা একটা তরঙ্গ সৃষ্টি করবে বা সেটা আরেকটা তরঙ্গ মুখ সৃষ্টি করবে, এইটার একটা তরঙ্গ মুখ সৃষ্টি করবে, এইটার একটা তরঙ্গ মুখ, এইটার একটা তরঙ্গ মুখ, এইটার একটা তরঙ্গ মুখ, এইটার একটা তরঙ্গ মুখ সৃষ্টি করবে, সবাই মিলে আরেকটা নতুন তরঙ্গ মুখ এখানে সৃষ্টি হবে। সো এইভাবে করে আবারও যেই তরঙ্গমুখটা সৃষ্টি হলো সেই তরঙ্গমুখের উপরে আবারও ছোট্ট ছোট্ট গৌণ উৎসগুলা সৃষ্টি হবে এবং এই গৌণ উৎসগুলা মিলে তারা আবার নতুন একটা তরঙ্গমুখ তৈরি করবে। এভাবে করে কিন্তু তরঙ্গ এক জায়গা থেকে আরেকটা জায়গায় প্রপাগেট করে। সো এখান থেকে দেখো আমাদের এই যে যেমন এই ছবিটার দিকে যদি তাকাও তাহলে দেখো এই যে এইখানে একটা তরঙ্গমুখ ছিল, এই তরঙ্গমুখের উপরে প্রত্যেকটা বিন্দু এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করে, তারা কিন্তু দেখো এখানে একটা
এইখানে একটা তরঙ্গমুখ সৃষ্টি করছে, এইটা এরকম একটা তরঙ্গমুখ সৃষ্টি করছে, এইটা হলো এরকম একটা তরঙ্গমুখ সৃষ্টি করছে, এরকম একটা তরঙ্গমুখ সৃষ্টি করছে। তো এরকম বিভিন্ন তরঙ্গমুখ সৃষ্টি করে আমি যদি এটার একটা স্পর্শক আঁকি তাহলে নতুন একটা তরঙ্গমুখ আমরা পাবো। তো এভাবে করে গৌণ যে সমস্ত উৎসগুলো আছে, তরঙ্গমুখের উপরে যে সমস্ত গৌণ উৎসগুলো আছে, তারা কিন্তু নিজেরা এক একটা তরঙ্গমুখ তৈরি করে তরঙ্গটাকে সামনের দিকে অগ্রসর হতে সাহায্য করে। সেখানে বলে তরঙ্গমুখে অবস্থিত প্রত্যেকটা বিন্দু এক একটা নতুন উৎস বা গৌণ উৎস হিসেবে কাজ করে, অর্থাৎ এই গৌণ উৎস থেকে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ সৃষ্টি হয়ে একই বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এটা হচ্ছে তরঙ্গের বিস্তার সম্পর্কে, তরঙ্গ কিভাবে করে বিস্তারিত হচ্ছে, কিভাবে করে ছড়িয়ে পড়ছে সেটা সম্পর্কে হাইগেনের নীতিটা। এবং তরঙ্গর যে তোমার তরঙ্গমুখ যেটা, সেই তরঙ্গমুখটা কয়েক টাইপের আছে। যেমন আমরা নর্মালি গোলকীয় তরঙ্গমুখটা সম্পর্কে জানি, যে যখন মনে করো কোনো একটা উৎস আছে, এখানে কোনো একটা উৎস রাখা আছে, তখন বলতো এই উৎস থেকে আমরা যেমন দেখছিলাম ভাইয়া, পানির তলের উপরে যদি তুমি একটা বা পানির উপরে যদি একটা ইটকে ফেলাও, তাহলে কিন্তু সেখান থেকে যে তরঙ্গগুলা বেরোচ্ছে সেইগুলা কিন্তু ওই পানির তলের উপরেই আছে। কিন্তু বলতো লাইট বাল্ব থেকে যখন লাইট বের হবে, তখন কিন্তু লাইটটা শুধুমাত্র একটা তল বরাবর ছড়াবে না, এটা কিন্তু চারিদিকে ছড়ায় পড়বে। তাহলে এই যে তরঙ্গ মুখটা হবে, সেই তরঙ্গ মুখটা কিন্তু একটা গোলকীয় ফর্মে কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে পড়বে। আমি গোলকের জাস্ট একটা দেখালাম, এখানে একটা ছোট্ট একটা স্ট্রিপ দেখালাম, ছোট্ট একটা অংশ দেখালাম। সো এটা বড় একটা গোলকের ছোট্ট একটা অংশ দেখালাম। সো এখান থেকে কিন্তু দেখো এই গোলকীয় তরঙ্গ মুখের আকারে কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে পড়বে। কারণ যখন আমাদের একটা তলের উপরে, পানির তলের উপরে আমরা ইটের একটা টুকরা ফেলছিলাম, তখন কিন্তু এটা বৃত্তাকার বৃত্তাকার তরঙ্গমুখ সৃষ্টি করে চারিদিকে ছড়ায় পড়ছিল। কিন্তু আলোর ক্ষেত্রে আলো তো 3D ভাবে ছড়ায় পড়বে। সো এই কারণে এখানে একটা গোলকীয় তরঙ্গমুখ তৈরি করে কিন্তু এটা চারিদিকে ছড়ায় পড়ে। এটা গেল এক নাম্বার। আরেকটা হচ্ছে সমতল তরঙ্গমুখ। মনে রাখবা, যখন আলোর উৎসগুলা অসীম থেকে আসে, আলো যখন অসীম থেকে আসে, তখন কিন্তু যে টাইপের তৈরি হয়, যে টাইপের তরঙ্গমুখ তৈরি হয় সেইটা হচ্ছে একটা সমতল তরঙ্গমুখ। সো এটা হচ্ছে সমতল তরঙ্গমুখ বা প্লেন ওয়েভ ফ্রন্ট যেটাকে বলে, সমতল তরঙ্গমুখ। আর এটা হচ্ছে আমাদের গোলীয় তরঙ্গমুখ, গোলীয় তরঙ্গমুখ। ঠিক আছে, তাহলে এই দুইটা টাইপের তরঙ্গমুখ আছে, এটা একটু মাথায় রেখো। গুড, গেল। তাহলে দেখি এই রিলেটেড প্রশ্নগুলো কি আছে, একটু দেখে ফেলি। দেখো, বলো তো, আপতিত আলোকরশ্মির সাথে তরঙ্গমুখের উৎপন্ন কোণ কত? সিলেট বোর্ড 2016 সালের প্রশ্ন। বলো তো, আপতিত আলোকরশ্মির সাথে তরঙ্গমুখের উৎপন্ন কোণ এই মাত্র আমরা দেখছি, সেটা হচ্ছে 90 ডিগ্রি। গুড। তারপরে কি, তাড়িৎচুম্বক তরঙ্গের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? দেখো তো, এই যে এটাও কিন্তু দেখছি আমরা, চিটাগাং বোর্ড 2021 সালে আসা। দেখো, b = b নট sin 2π/λ * ct - x। হ্যাঁ, এটা কিন্তু আমরা পাইছিলাম। কিন্তু এই যে 2π/λ হবে, এখানে ল্যামডা নাই, এখানে ct - x হবে, আর এখানে 2π/λ হবে। সো এই সমীকরণ হচ্ছে উপরেরটা। পয়েন্টিং ভেক্টর কোনটা ছিল? s = ছিল e × b, এবং এখানে ছিল 1/μ0, 1/μ0 e × b। ওকে, তারপরে দেখো, পয়েন্টিং ভেক্টরের একক কোনটা? এই যে একক কোনটা ছিল? জুল/সেকেন্ড/মিটার স্কয়ার, জুল/সেকেন্ড/মিটার স্কয়ার। একটি তড়িৎচুম্বক তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান 54, চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান কত? তাহলে বলো তো, আমাদের c = হচ্ছে E0/B0। তাহলে আমাদের E0 এর ভ্যালু দেওয়া আছে, B0 এর মানটা বের করতে হবে। তাহলে B0 = হচ্ছে E0 ইন্টু c বা E0/c। E0 এর মান হচ্ছে 54, c এর মান হচ্ছে 3 × 10⁸। 3 কে 54 দিয়ে তো যায়, তাই না? 3 18 না, 18 × 10⁻⁻8 বা 18 × 10⁻, এই যে 1.8 × 10⁻⁻7। গুড, পরেরটাতে যাই। দেখো, আলোর বেগকে কিভাবে লেখা যায়? c = E/b, এটা ট্রু লেখা যায়। c = 1/, এটাও লেখা যায়। এবং দেখো তো, c = E/E λ/h, এই সূত্রটা তোমাদের এই চ্যাপ্টারে নাই, তোমরা মডার্ন ফিজিক্সে গেলে পাবা। এই যে মনে আছে, শক্তি = hc/λ, মনে আছে? hc/λ। সো এইটা হচ্ছে আমাদের একটা ফোটন, একটা কণা হিসেবে যদি তুমি লাইটকে চিন্তা করো, তাহলে
আমাদের এক একটা প্যাকেটে মানে ওই যে কোয়ান্টাম যে এনার্জিটা মানে একটা শক্তি প্যাকেট আকারে থাকলে যে এনার্জিটা থাকবে সেই এনার্জির পরিমাণ E সমান সমান hc/λ। তো এই সূত্রও আমরা জানি, এটাও সঠিক এটাও সঠিক, তাহলে তিনটাই কিন্তু এখান থেকে আমরা পাবো, তিনটাই কিন্তু এখান থেকে পাবো। ঠিক আছে, গুড। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য দেখো, এই তড়িৎচুম্বক তরঙ্গ কিন্তু একটা আর তরঙ্গ, এইটা একটা আর তরঙ্গ। আর তরঙ্গ মানে কি? অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। তারপরে কি দেখো, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র সমন্বয়ে গঠিত, রাইট, এটাও ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, এইটা কি সত্য? না। তাহলে এখানে 1 আর 2 হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, ওকে ওকে। তারপরে দেখো, তরঙ্গমুখের বৈশিষ্ট্য কি? তরঙ্গমুখের প্রতিটা কণার দশা অভিন্ন মানে একই, এটা ঠিক আছে। তরঙ্গমুখের উপরে অবস্থিত প্রত্যেকটা কণা কিন্তু একই দশায় থাকে, ঠিক আছে। এটা এক তরঙ্গ দৈর্ঘ্য ব্যবধানে তরঙ্গমুখ সমদশায় থাকে। দেখো, এক তরঙ্গ দৈর্ঘ্য ব্যবধানে তরঙ্গমুখগুলা সমদশায় থাকে, এটা বলতে কি বোঝাচ্ছে? এই যে আমরা যেমন এই যে ইয়ার ক্ষেত্রে দেখছিলাম, ধরো এটা হচ্ছে আমাদের কোনো একটা সোর্স, এইখান থেকে একটা তরঙ্গমুখ পেলাম, এখান থেকে আমরা আর একটা তরঙ্গমুখ পেলাম। তো ভাইয়া বলো তো, যে আমাদের তরঙ্গ যখন এখান থেকে বেরোলো, তখন ধরো এইভাবে করে একটা তরঙ্গ, এইভাবে করে আরেকটা তরঙ্গ। সো আমরা কিন্তু এই যে পিক টু পিক মানে যখন তরঙ্গমুখটা আঁকছিলাম তখন কিন্তু এভাবে বলে নিছিলাম যে তরঙ্গ শীর্ষ দিয়ে যেগুলো যাবে সেগুলোই নর্মালি আঁকানো হয়। সো এই তরঙ্গের শীর্ষ দিয়ে যখন আঁকানো হচ্ছে তখন বলতো যে আমাদের এক তরঙ্গ দৈর্ঘ্য ব্যবধানে তরঙ্গ দৈর্ঘ্যগুলো সমদশায় থাকে। সো আমি যদি ধরো এইখানে আরেকটা তরঙ্গমুখ আঁকি, তাহলে বলতো এই তরঙ্গমুখটা এবং এই তরঙ্গমুখটা, এই দুইটা কিন্তু দেখো সমদশায় আছে, কারণ তারা দুইজনই কিন্তু তরঙ্গ শীর্ষের উপরে অবস্থিত। ঠিক আছে, তাহলে এক তরঙ্গ দৈর্ঘ্য ব্যবধানে তরঙ্গমুখগুলো সমদশায় থাকে এবং তরঙ্গমুখের অভিলম্ব বরাবর তরঙ্গ সঞ্চালিত হয়। তাহলে 1 2 3 তিনটাই কিন্তু কি হবে? তিনটাই ঠিক আছে। ঠিক আছে, এই বুঝতেছো? পরের প্রশ্নে যাই। দেখো, তড়িৎ চৌম্বক তরঙ্গ এটা অতি দ্রুতগতি সম্পন্ন তরঙ্গ, ঠিক আছে, মানলাম। শূন্য মাধ্যমে সঞ্চালনযোগ্য, ইয়েস, এটাও মানলাম। ত্বরণে গতিশীল, চার্জ হতে নির্গত, রাইট, তিনটাই সঠিক। তাহলে এ বি সি তিনটাই কিন্তু সঠিক। ভাই এগুলো প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন, একটু দেখে যেও, একটু দেখে যেতে হবে। ওকে, তারপরে তাড়িৎ চৌম্বক তরঙ্গের প্রবাহের দিক। দেখো, প্রবাহের দিক কোন দিকে? আমি পড়াইছি পয়েন্টিং ভেক্টরের দিকে, ই ক্রস বি এর দিকে, রাইট, এটাও ঠিক আছে। ই এবং বি উভয়ের সাথে লম্ব বরাবর, রাইট, এটাও ঠিক আছে। 1 2 3 রাজশাহী বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। তাড়িৎ চৌম্বক তরঙ্গের ক্ষেত্রে এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ, পারফেক্ট। তড়িৎ ক্ষেত্র ই এবং বি এর পরস্পরের সাথে লম্ব, হ্যাঁ পারফেক্ট, এটাও ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র ই এবং চৌম্বক ক্ষেত্র বি এর পারস্পরিক ক্রিয়ায় গঠিত হয়, রাইট, এইটাও ঠিক আছে, পারস্পরিক ক্রিয়ায় গঠিত হয়। তাহলে এটা হচ্ছে ডি নাম্বার, এটাও সঠিক। ময়মনসিংহ বোর্ড 2024। ঠিক আছে, ওকে। এইবার দেখো তো ভাইয়া, একই কম্পাঙ্কের দুইটা তরঙ্গের বিস্তারের অনুপাত দেওয়া আছে। সো আমাদের বলে দিছে বিস্তারের অনুপাত মানে হচ্ছে a1/a2, a1 ডিভাইডেড বাই a2, বিস্তারের অনুপাত দেওয়া আছে 1/3, 1/3। এই দুইটা তরঙ্গের উপরিপাতন হলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কি হবে? দেখো, তীব্রতার অনুপাত মনে আছে, এটা একটা সূত্র একটু আগে আমরা করলাম, আই ম্যাক্স ডিভাইডেড বাই আই মিন। এটা সমান সমান কি ছিল মনে আছে? দেখো তো, a1 প্লাস a2 স্কয়ার ডিভাইডেড বাই a1 মাইনাস a2 এর উপরে স্কয়ার। দেখো তো, ঠিক আছে, a1 প্লাস a2 স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস a2 স্কয়ার। তো বলো তো, এইখান থেকে তো ভাই আমাদের অনুপাত দেওয়া আছে, অনুপাত বের করতে গেলে কি করব? সো অনুপাত বের করতে গেলে একটা কাজ করো, উপরেও a2 স্কয়ার দিয়ে ভাগ দিয়ে দাও, নিচেও a2 স্কয়ার দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে a1/a2 একটা অনুপাত পাবা তুমি। তাহলে দেখো এখানে আসলো a1 ডিভাইডেড বাই a2 প্লাস হচ্ছে a2/a2 মানে কত? 1 এর উপরে স্কয়ার, আর এইখানে আসবে হচ্ছে a1 ডিভাইডেড বাই a2 মাইনাস a2/a2 মানে হচ্ছে 1 এর উপরে স্কয়ার। ভেরি গুড। এবার দেখো তো, a1/a2 মানে কত? 1/3, তাহলে এখানে আসে 1/3 প্লাস 1 এর উপরে স্কয়ার, আর এখানে আসছে 1/3 মাইনাস 1 এর উপরে স্কয়ার। এটা মানে কত আসবে? 4/3 এর উপরে স্কয়ার, 4/3 তো, হ্যাঁ, আর এটা হচ্ছে 2/3 মাইনাস 2/3 এর উপরে স্কয়ার।
তাহলে কত হচ্ছে, এখানে আসলো 4 4 16 আর এখানে আসলো 2 2 4, তাহলে 4:1। 4:1, এই দেখো 4:1, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, 4:1, পারফেক্ট, গুড, ডান। চলো পরের প্রবলেম দেখি। π/2 দশা পার্থক্যের, দেখো π/2 দশা পার্থক্যের সদৃশ দুইটা তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। তরঙ্গ দুইটার উভয়ের বিস্তার 1 মিটার হলে উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তার কত? দেখছো, যশোর বোর্ড 2023 সালের প্রশ্ন। সো আমাদের এই যে লব্ধি তরঙ্গের বিস্তার আর সমান সমান আমরা কি দেখছিলাম বলো তো, স্কয়ার রুট অফ a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2 ইন্টু a1 ইন্টু a2 cos ফাই। ফাই কি ছিল? দুইটা তরঙ্গের মধ্যবর্তী যে দশা পার্থক্য। সো আমাদের বলছে দুইটা তরঙ্গের বিস্তার 1, তাহলে এটা হলো 1 স্কয়ার প্লাস এটা হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 cos দশা পার্থক্য কত ছিল? π/2। সো বলো তো π/2 মানে কত? cos π/2 এর মান কত? 0 না? cos π/2 এর মান কত? 0 না? তাহলে এখানে আসছে √2। সো লব্ধি তরঙ্গের বিস্তার হচ্ছে √2 মিটার। ঠিক আছে, কোন তরঙ্গ মুখে কণাগুলার দশার পার্থক্য কত হয় বলো তো? একটা তরঙ্গ মুখের ওপর অবস্থিত কণাগুলার দশা পার্থক্য কত? এই কণা আর এই কণা, এই কণা, এই কণাগুলার মধ্যে দশা পার্থক্য কত বলো তো? দশা পার্থক্য কত? 0। দেখো দশা পার্থক্য, এই 90 ডিগ্রি বলছো কেন? কোন তরঙ্গমুখে কণাগুলার দশা পার্থক্য, আমরা তরঙ্গমুখটা আঁকছিলাম কিভাবে? সমদশা সম্পন্ন কণাগুলার সঞ্চার পথ দিয়ে না তরঙ্গমুখ আঁকছিলাম। দেখো এই যে এইটা যদি উৎস হয়, এখান থেকে যে এই ওয়েভটা বেরোলো, এখানে তরঙ্গমুখটা দাগ দিতেই হয় কিভাবে? যে আমাদের সমদশা সম্পন্ন যে কণাগুলো আছে তাদের যে সঞ্চার পথটা, সেইটাকেই তো আমরা বলতাম তরঙ্গমুখ। তাহলে তরঙ্গমুখের উপরে থাকা প্রত্যেকটা বিন্দু বা প্রত্যেকটা কণা কিন্তু একই দশায় আপতিত। একই দশায় হলে দশার পার্থক্য কত? একই দশায় হলে দশার পার্থক্য কত? দশার পার্থক্য হচ্ছে 0। গেল। দশা পার্থক্য এবং পথ পার্থক্যের অনুপাত কত? হ্যাঁ দেখো আমরা কিন্তু এই সূত্র দেখছি যে দশা পার্থক্য সমান সমান, দশা পার্থক্য সমান সমান হচ্ছে 2π/λ ইন্টু ডেল্টা এক্স বা পথ পার্থক্য ইন্টু পথ পার্থক্য। তাহলে এখান থেকে বলছে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের অনুপাত কত? তাহলে দশা পার্থক্য বাই পথ পার্থক্য, এটা সমান সমান হচ্ছে 2π/λ। তাহলে এখানে আসলো কই 2π/λ কই? খুব খেয়াল করে দেখো, মানে এটা কনফিউজ হয়ে যেতে পারো 2λ/π কিনা বা ল্যামডা। এটা মনে রাখবা উপরে একটা কোণ থাকে, সো কোণ কত? 2π, আর নিচে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য যেটা সেটা। একটা তরঙ্গের দুইটা বিন্দুর দশা পার্থক্য π/4 হলে পথ পার্থক্য কত হবে? তাহলে দেখো 2π/λ ইন্টু ডেল্টা এক্স, এটা হলো পথ পার্থক্য, আর দশা পার্থক্য আমরা এখানে লিখি ডেল্টা ডি দিয়ে প্রকাশ করলাম ধরো। তাহলে বলছে দুইটা বিন্দুর মধ্যে দশা পার্থক্য হলো π/4। তাহলে 2π/λ ইন্টু ডেল্টা এক্স এর মান কত, এটাই বের করতে হবে। সো এখান থেকে পাই কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে ডেল্টা এক্স সমান সমান কি হয়? ডেল্টা এক্স সমান সমান হচ্ছে λ/8। λ/8, বুঝতে পারছো? গুড। একটা তরঙ্গের দুইটা বিন্দুর মধ্যে পথ পার্থক্য দেওয়া আছে, দশা পার্থক্য কত হবে? তাহলে ডেল্টা ডি সমান সমান হচ্ছে 2π/λ ইন্টু এক্স, এক্স মানে কত? 3λ/4। তাহলে ল্যামডা কাটাকাটি, ল্যামডা কাটাকাটি, এটা হচ্ছে π/2 আসছে, না 3π/2 আসছে, 3π/2 আসছে। এই যেখান থেকে ডেল্টা ডি হচ্ছে 3π/2। ঠিক আছে, বি দাগাচ্ছ কেন? ওকে, গেল ডি। তারপরে কি বলছে? চিত্রে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হলে S1 এবং S2 থেকে নিঃসৃত তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য কি হবে? বলছে কি দেখো, যে পি বিন্দুতে মনে করো একটা গঠনমূলক ব্যতিচার তৈরি হলো, গঠনমূলক ব্যতিচার তৈরি হলো, তাহলে S1 এবং S2 উৎস থেকে নিঃসৃত তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য কত হবে? ভাইয়া যদি আমাদের
এই কি বলে গঠনমূলক ব্যতিচার হয়, তাহলে বলো তো দশা পার্থক্য কি? ল্যামডা, ও দশা পার্থক্য, পদ পার্থক্য না, দশা পার্থক্য। দশা পার্থক্য অবশ্যই পাইয়ের কি যুগ্ম গুণিতক হতে হবে না? পাইয়ের যুগ্ম গুণিতক হতে হবে না? তাহলে পাইয়ের যুগ্ম গুণিতক কোনটা? এইটা, ঠিক আছে, পাইয়ের যুগ্ম গুণিতক এটা, ঠিক আছে, ওকে, ডান। তারপরে কি আছে দেখো, চিত্রে কিউ বিন্দুতে প্রথম অন্ধকার ডোরা সৃষ্টি হলে এর পথ পার্থক্য কত হবে? পি বিন্দুতে যদি অন্ধকার ডোরা সৃষ্টি হয় তাহলে পথ পার্থক্য কি হবে? λ/2 এর বিজোড় গুণিতক টাইপের কিছু একটা। তাহলে দেখো λ/2 এর বিজোড় কোনটা? λ/2 এর বিজোড় হচ্ছে এইটাই, এটা হচ্ছে λ/2 এর বিজোড় গুণিতক, ঠিক আছে। চিত্রে কিউ বিন্দুতে প্রথম অন্ধকার ডোরা সৃষ্টি হলে, ও হ্যাঁ ঠিকই আছে, প্রথম অন্ধকার ডোরার কথা বলছে। সো প্রথম অন্ধকার ডোরা কিন্তু আমাদের এই যে 1 λ/2 তে তৈরি হবে। তারপরে দ্বিতীয় অন্ধকার ডোরা কোথায় তৈরি হয়? 3 λ/2 তে। তৃতীয় অন্ধকার ডোরা 5 λ/2 তে। কালকের ক্লাসটা একটু দেখো, আমরা এখানে কিন্তু দেখছিলাম, প্রমাণ সহ দেখছিলাম। আলোক তরঙ্গের তির্যক প্রকৃতি জানা যায়। আচ্ছা ওকে, এবার নতুন টপিক, এবার আসো নতুন টপিকে আমরা যাই। আমাদের পড়া প্রায় শেষের দিকে, কিন্তু ছোট্ট ছোট্ট কয়েকটা সূত্র আছে, এগুলো একটু দেখে ফেললেই কাহিনী শেষ। সো আমরা এখন যেটায় চলে যাব সেটা হলো, চলো দ্বিচির যেটা ছিল এটা একটু ছোট করে রিভাইজ করে আসি, এটা একটু ছোট করে রিভাইজ করে আসি। দেখো কি ছিল, আমাদের একটা সোর্স থেকে আলো বের হয়েছে, বের হওয়ার পরে এখানে দুইটা ছোট্ট ছোট্ট চির ছিল, এবং এই দুইটা ছোট্ট চিরের মধ্যে এইটা হলো একটা গৌণ উৎস আর এইটা হলো আরেকটা গৌণ উৎস। এই দুইটা গৌণ উৎস থেকে তরঙ্গ বের হয়েছে, এবং তরঙ্গ বের হওয়ার ফলে পরস্পর উপরিপাতিত হয়েছে। উপরিপাতিত হয়ে কোনো কোনো জায়গায় পথ পার্থক্য 0, কোনো কোনো জায়গায় পথ পার্থক্য λ/2, কোনো কোনো জায়গায় পথ পার্থক্য 2 λ/2, কোনো কোনো জায়গায় 3 λ/2, কোনো কোনো জায়গায় 4 λ/2। যখন λ/2 এর যুগ্ম গুণিতক পাইছি তখন উজ্জ্বল আলো, তারা সমদশায় উপরিপাতিত হয়েছে। যখন λ/2 এর বিজোড় গুণিতক আমরা পাইছি তখন সেখানে আমরা অন্ধকার আলো পাইছি বা অন্ধকার অবস্থা পাইছি। সো এই কারণে এই পর্দার উপরে যেহেতু কোনো কোনো জায়গায় λ/2 পথ পার্থক্য যুগ্ম গুণিতক, কোনো কোনো জায়গায় λ/2 এর অযুগ্ম গুণিতকে তারা মিলিত হয়েছে, এই কারণে কোনো কোনো পয়েন্টে আমরা দেখছি উজ্জ্বল আলো, কোনো কোনো অন্ধকার, আবার উজ্জ্বল অন্ধকার, এরকম একটা প্যাটার্ন আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। সো এই প্যাটার্নের মধ্যে আমাদের এই যে যে ফর্মুলা ছিল, সাপোজ এই যে সেন্টার ম্যাক্সিমা যেটা ছিল, সেন্টার ম্যাক্সিমা থেকে এই যে মাঝখানে যেটা, এটা হলো সেই সেন্টার ম্যাক্সিমা। এই সেন্টার ম্যাক্সিমা থেকে আমি মনে করলাম n তম লাইটের দূরত্ব কত, n তম লাইটের দূরত্ব কত, এটা সূত্র আমরা দেখেছিলাম। n তম লাইটের যে ফর্মুলা সেটা ছিল কত, 2n λ/2 ক্যাপিটাল D ডিভাইডেড বাই a, তাই না? এবং আমরা n তম ডার্ক এর সূত্র কি ছিল, 2n - 1 λ/2 ক্যাপিটাল D বাই a। এখানে n1 মানে প্রথম অবম, 2 মানে দ্বিতীয় অবম, 3 মানে তৃতীয় অবম। এখানে n মানে 1 মানে প্রথম উজ্জ্বল, 2 মানে দ্বিতীয় উজ্জ্বল, 3 মানে তৃতীয় উজ্জ্বল, আর 0 মানে হচ্ছে সেন্ট্রাল উজ্জ্বল, যেটা সেটাকে নির্দেশ করে। ওকে, এরপরে আমরা দেখেছিলাম ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান বলতে কোনটাকে বোঝায়? ডোরা ব্যবধান হচ্ছে এই যে উজ্জ্বল টু উজ্জ্বল মধ্যে যে দূরত্বটা, দুইটা ডোরার মধ্যে যে দূরত্বটা, সেটাকে বলছি ডোরা ব্যবধান। এটাকে আমরা মনে করো ডেল্টা জেড দিয়ে প্রকাশ করছি। তাহলে এই ডেল্টা জেড এর ফর্মুলা আমরা কি দেখেছিলাম? ডোরা ব্যবধানের ফর্মুলা ছিল ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই এ। তারপরে ছিল হচ্ছে ডোরার প্রস্থ। ডোরার প্রস্থ, এটার সূত্র কি ছিল? এটা হচ্ছে ডোরা ব্যবধান, এটা ছিল হচ্ছে ডোরা ব্যবধান, এটা হচ্ছে ডোরার প্রস্থ। সো ডোরার প্রস্থ যেটা, সেটা কতটুকু? ডোরার প্রস্থ হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্বটা, সেটা হচ্ছে ডোরার প্রস্থ। এটাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করছি, এইটাকে আমরা প্রকাশ করছিলাম বিটা দিয়ে। সো বিটা সমান সমান হচ্ছে জাস্ট আগেরটার অর্ধেক, ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, এগুলা আমরা দেখেছি গতকালকেই। এছাড়া আমাদের হচ্ছে এই যে তোমরা দেখছো যে যদি আমরা কোণ বের করতে চাই, যে ধরো প্রথম উজ্জ্বল আলো যেটা, প্রথম উজ্জ্বল যেটা, যেমন এখানে তো কেন্দ্রীয় উজ্জ্বল, প্রথম উজ্জ্বল বা দ্বিতীয় উজ্জ্বল এর সাথে
এই কোণের মানটা কত, কৌণিক সরণটা কতটুকু, এই কৌণিক সরণ কতটুকু। সো এই কৌণিক সরণ বা থিটা, এই থিটার বের করার ফর্মুলা হচ্ছে এ সাইন থিটা, এটা সমান সমান যদি আমাদের আলোক বিন্দু হয় তাহলে টুয়াইজ এন ল্যামডা বাই 2, আর যদি অন্ধকার বিন্দু হয় তাহলে টুয়াইজ এন -1 ল্যামডা বাই 2। সো এখান থেকে আমরা কিন্তু থিটার ভ্যালু কত সেই থিটার ভ্যালুটাও বের করে ফেলতে পারবো। ঠিক আছে, থিটার ভ্যালুটা কত এটাও বের করে ফেলতে পারবো। সো এখান থেকেও যদি দেখো সাইন থিটা এইটা সমান সমান, এটা খুব ছোট হলে এটাকে থিটা বলা যায়। সো থিটা বললে আমরা এখানে লিখতে পারি এন ল্যামডা ডিভাইডেড বাই এ। তাহলে দেখো এটা হলো সেই কৌণিক সরণটা, এবং যত নাম্বার উজ্জ্বল বিন্দু হবে তত কিন্তু অ্যাঙ্গেলের মান বাড়তে থাকবে। ল্যামডা কনস্ট্যান্ট, এও কনস্ট্যান্ট। 1 নাম্বার উজ্জ্বল বিন্দু যত কৌণিক দূরত্বে থাকবে, 2 নাম্বার উজ্জ্বল বিন্দু আরও বেশি কৌণিক দূরত্বে, 3 নাম্বারটা আরও বেশি কৌণিক দূরত্বে। সো এন তম যে কৌণিক সরণটা বা এন তম উজ্জ্বলের জন্য যে কৌণিক সরণটা সেটা হচ্ছে এন ল্যামডা ডিভাইডেড বাই এ। কথা বুঝছো? গেল। এরবার আসো আমরা ব্যতিচারের কিছু শর্ত ছিল, এগুলা অবজেক্টিভ দেয়, একটু খেয়াল রেখো যে অবশ্যই আলোক উৎস দুইটা সুসঙ্গত হতে হবে। সুসঙ্গত কথাটার মানে মনে রাখবা, সুসঙ্গত মানে হচ্ছে ওমেগা সেম, বলে কোহেরেন্ট সোর্স, এটাকে বলে কোহেরেন্ট সোর্স, যেটার ওমেগা সেম। যেই দুইটা তরঙ্গ ব্যতিচার ঘটাবে তাদের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। কারণ ভাইয়া দেখো, যদি বিস্তার সমান হয় তখন কিন্তু এই তারা উপরিপাতিত হয়ে কাটাকাটি করতে পারবে, কিন্তু যদি বিস্তার একটার বেশি আরেকটার কম এরকম ভাবে যদি তারা উপরিপাতিত হয় তখন কিন্তু একটা আরেকটাকে কাটাকাটি করতে পারবে না, যার ফলে আমরা একদম ডার্ক স্পট কিন্তু পাবো না, এরকম সুন্দর প্যাটার্নটা কিন্তু পাবো না। সো এই কারণে আমাদের ব্যতিচারের ক্ষেত্রে কিন্তু বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে, উৎসগুলা খুব কাছাকাছি হতে হবে, তা না হলে ওই যে আমরা আগের দিন যে সূত্রগুলা বের করছিলাম ওগুলা কিন্তু থিটাটা খুব ক্ষুদ্র ধরে তারপর বের করা হয়েছিল, তা না হলে কিন্তু ওই সূত্রগুলা খাটবে না। এবং উৎসগুলা খুবই খুবই সূক্ষ্ম হতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ দেখো আমরা জানি তরঙ্গ মুখের উপরে কিন্তু প্রত্যেকটা কণা এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করে। তাইলে যদি আমাদের ওই চিরগুলার প্রস্থ যদি বড় হয়, মানে চিরের প্রস্থই অনেক বড়, তাহলে কিন্তু এখান থেকে একটা গৌণ উৎস আর বেরোবে না, এখান থেকে অনেক অনেক গৌণ উৎস তখন বেরোবে। সো অনেক অনেক গৌণ উৎস বের হলে প্রত্যেকের আলাদা আলাদা তরঙ্গমুখ, তখন ওদের মধ্যে আবার উপরিপাতন হবে, একটা ভেজাল। সো এই কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে চির দুইটা এতটাই সূক্ষ্ম হয় যে এখান থেকে জাস্ট একটা গৌণ উৎস বেরোবে, এখান থেকে জাস্ট একটা গৌণ উৎস বেরোবে, এবং তারা একটা তরঙ্গমুখ ও তৈরি করবে আর একটা তরঙ্গমুখ এইটা তৈরি করবে, এবং তাদের উপরিপাতনের ফলে উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার আমরা একটা প্যাটার্ন পাবো। তাহলে আশা করি কারণগুলো বুঝতে পারছো যে কি কারণে এই ব্যতিচারের জন্য এরকম শর্তগুলা থাকতে হবে। এইবার আসো আমরা একটু অপবর্তনের কাহিনীটা একটু দেখে আসি, কি হয় কাহিনী। দেখো আগে আমাদের যখন ব্যতিচার দ্বিচিরটা পড়লাম, ইয়ংয়ের দ্বিচির সূত্রটা পড়লাম, সেখানে কিন্তু আমাদের যে চিরের সংখ্যা ছিল 2টা। এই সাউন্ড কি ঠিক আছে একটু জানাও তো। এই যে এই পাগল কোত্থেকে আসছে, এটা বলতেছে শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না। ওকে, অল ওকে, গুড। সো দেখো আমরা অপবর্তন বা ডিফ্র্যাকশন যেটা এইটা আসলে তৈরি করার জন্য কি লাগে, এটার জন্য আমাদের কিন্তু একটা একক চিরের প্রয়োজন হয়, এবং এই একক চিরটা আগেরটার মতন দ্বিচিরের মতন প্রত্যেকটা চির যেমন সূক্ষ্ম সূক্ষ্ম ছিল, এটা এতটা সূক্ষ্ম না। এই চিরের প্রস্থ একটা থাকে, চিরের একটা প্রস্থ থাকে, এবং বলতো যেহেতু একটা একটু বড় চির, তাহলে এইখানে কিন্তু অনেকগুলা গৌণ উৎস পাওয়া যাবে, এবং মজার ব্যাপার হচ্ছে এই গৌণ উৎসগুলা পরস্পরের মধ্যে উপরিপাতনের ফলে এখানেও দেখা যায় এক ধরনের প্যাটার্ন তৈরি হয়, কিন্তু এই প্যাটার্নটা ইয়ংয়ের দ্বিচিরে যে এরকম প্যাটার্ন পাইছি সেটার থেকে ডিফারেন্ট হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো ডিফ্র্যাকশন আসলে মূলত কি কাজ করে, ডিফ্র্যাকশনের আসলে মূল পারপাসটা কি ছিল। যে মনে করো এখানে একটা ফাঁকা অঞ্চল আছে, এটা এখানে একটা পর্দা আছে, তো বলো তো যদি আমি এইখানে ধরো কি বলবো, ধরো এরকম না, সাপোজ আমি বললাম এইখানে মনে করো আমাদের একটা বক্স আছে, এই বক্সের উপরে একটা ফাঁকা অঞ্চল, আমি কি করলাম উপর থেকে চালের গুঁড়া ফেললাম বা চাল ফেললাম, উপর থেকে চালের দানাগুলা ফেললাম। সো বলো তো চালের দানাগুলা ফেললে চালের দানাগুলা কি সরাসরি এই ফাঁকা স্থান দিয়েই পড়ে যাবে না? চালের দানাগুলা কি একদম সরাসরি এই ফাঁকা স্থান দিয়েই পড়বে না, নাকি তারা এদিক থেকে গিয়ে এইদিকে চলে যাবে, এরকম কি হবে?
বা এখান থেকে এসে কি তারা এইদিকে মুভ করবে? এরকম কিন্তু মুভ করবে না। হ্যাঁ, যদি এখান থেকে স্তূপ জমে যায় তখন এখান থেকে কিছু কিছু কণা এইদিকে বাইরের দিকে চলে যাবে, সেটা ডিফারেন্ট আলাপ। কিন্তু যখন আমি দানাগুলাকে ফেলবো তারা কিন্তু সরল পথে গিয়ে নিচে সোজাসুজি গিয়ে পড়বে। সো আলো যদি কণা ধর্ম দেখাতো, শুধুমাত্র আলো যদি কণা ধর্ম দেখাতো, আলো যদি শুধুমাত্র কণা ধর্ম দেখাতো, তাহলে কিন্তু এখান থেকে যখন আমরা লাইটটাকে পাঠাচ্ছি, এখান থেকে যখন আমরা লাইটটাকে পাঠাচ্ছি তখন কিন্তু লাইটটা শুধুমাত্র এতটুকু অঞ্চলকে আলোকিত করত। কিন্তু আলোর তরঙ্গ ধর্মের কারণে বা বলতে পারো এই অপবর্তনের প্রভাবে যেটা হয় যে এই যে যেই জায়গাটুকু ছায়া থাকার কথা, বলো তো কোন জায়গাটা ছায়া থাকার কথা, আলোকিত হওয়ার কথা কতটুকু, এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আলোকিত কিন্তু হওয়ার কথা। কিন্তু দেখা যায় আলো এই যে কিনারা ঘেঁষে দেখা যায় একটা বাঁক নেয়, কিনারা ঘেঁষে একটা বাঁক নেয়। এটার সাথে আবার প্রতিসরণকে মিশায় না, কিন্তু প্রতিসরণ হচ্ছে যখন মাধ্যমের পরিবর্তন হয়, এখানে কিন্তু মাধ্যমের কোনো পরিবর্তন হয়নি। এইখানে আমাদের আলোটা কিনার ঘেঁষে একটু ওই সাইডে চলে গেছে, এবং এটা ঘেঁষার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে আলো তরঙ্গ ধর্ম প্রদর্শন করে, সেটার একটা প্রুফ আমরা এখান থেকে পাই। কারণ দেখো, যদি এখানে গৌণ উৎস তৈরি হয়, এই জায়গাতে যদি একটা গৌণ উৎস তৈরি হয় তাহলে কিন্তু এখানে একটা তরঙ্গ মুখ তৈরি হয়ে আলোটা ওই দিকেও ছড়ায় যাবে। এখানে যদি গৌণ উৎস তৈরি হয় তাহলে কিন্তু তরঙ্গ মুখ এভাবে করে ছড়ায় পড়ে এটার বাইরে কিন্তু আলোটা যাবে। কিন্তু যদি এটা শুধুমাত্র কণা ধর্ম দেখাতো তাহলে কিন্তু জাস্ট এতটুকু অঞ্চলকেই আলোকিত করত। সো এই যে কিনার ঘেঁষে চলে যাওয়া ঘটনা, এটাকে আমরা বলছি অপবর্তন। এবং এই অপবর্তনের জন্য কিন্তু দেখো, অপবর্তন কি এক ধরনের ব্যতিচার? হ্যাঁ, অপবর্তন এক ধরনের ব্যতিচার, কারণ এখানে যে অনেকগুলা গৌণ উৎস আছে এরা পরস্পরের সাথে উপরিপাতিত হয়ে এখানে উজ্জ্বল অন্ধকার একটা প্যাটার্ন তৈরি করে। ঠিক আছে, এই কথাগুলো যদি শুনে থাকো তাহলে ইনশাল্লাহ এইখানে অবজেক্টিভে বাদবা না। খেয়াল করো, আমাদের ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় যেরকম অপবর্তনের প্যাটার্নটা ছিল, সেই প্যাটার্নটা থেকে এই প্যাটার্নটা কিন্তু একটু আলাদা। যেমন আমরা এইখানে দেখো মাঝখানে যে কেন্দ্রীয় চরমটা, এই কেন্দ্রীয় চরমের সাইজটা দেখো কত বড়। তারপরে এটা একপাশে এটা অন্ধকার, এটাও কিন্তু একপাশে অন্ধকার, এবং এই দুইটা অন্ধকার খেয়াল করে দেখো তাদের সাইজটা কিন্তু একটু ছোট। এবং যত পরবর্তী ক্রমের আলোগুলো আমরা দেখব, এটা প্রথম ক্রমের আলো, তারপর একটা দ্বিতীয় ক্রমের আলো, খেয়াল করে দেখো এই লাইটটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে, স্তিমিত হয়ে গেছে। এটার তীব্রতা যতখানি, এটার তীব্রতা কিন্তু কম, এটার তীব্রতা আরো কম। সো তীব্রতার গ্রাফটা এখান থেকে দেখা যাচ্ছে, দেখো এইটার তীব্রতা দেখো কত কম, এইটার তীব্রতা অনেক কম, তারপর আরেকটু বেশি, এটা সবচেয়ে বেশি, তারপর কম, আরো কম। তো অপবর্তনের ক্ষেত্রে যেমন আমরা ব্যতিচারের ক্ষেত্রে ইয়ার ক্ষেত্রে দেখছিলাম, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় দেখছিলাম যে তীব্রতাগুলা কিন্তু মোটামুটি সব জায়গাতে সমান থাকে, উজ্জ্বলগুলাতে সবগুলাতে তীব্রতা সেম থাকে, কিন্তু অপবর্তনে পার্থক্যটা হচ্ছে তীব্রতা সমান থাকবে না। এবং আমাদের যে ডোরারগুলার প্রস্থ সেগুলোও কিন্তু পরিবর্তনশীল, এবং ডোরাগুলার উজ্জ্বলতা সেটাও পরিবর্তনশীল। দেখো, অপবর্তন প্যাটার্নে সকল ডোরার প্রস্থ সমান থাকে না। অপবর্তনের ক্ষেত্রে উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরার ব্যবধান ক্রমান্বয়ে হ্রাস পায়। অর্থাৎ এই যে পরস্পরের যে দূরত্ব, দেখো প্রথমে দূরত্ব ছিল এতখানি, তারপরে দূরত্ব দেখো কমে গেছে। সো দূরত্বগুলা কিন্তু হ্রাস পাচ্ছে, পাশাপাশি উজ্জ্বল অন্ধকারের যে ডোরার ব্যবধানগুলা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। অপবর্তনে অন্ধকার পট্টি সম্পূর্ণ অন্ধকার থাকে না, উজ্জ্বল পট্টির তীব্রতা সম্পূর্ণ প্যাটার্নে সমান থাকে না, কেন্দ্রীয় চরমে তীব্রতা সমান হয়। এটা আমরা দেখলাম যে তীব্রতা হচ্ছে মাঝখানে সবচেয়ে বেশি, তারপরে অল্প, তারপরে আরো অল্প। এবং যে অন্ধকারগুলো থাকে সে অন্ধকারগুলো পুরাপুরি অন্ধকার না, দেখা যায় ওখানে হালকা কিছু লাইট জ্বলতে থাকে। তো আমাদের এখানকার সূত্রটা কি দেখো, মনে রাখবা ডিফ্র্যাকশনের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় যে সূত্র আমরা পাইছিলাম তার ঠিক উল্টা। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় আমরা যেই সূত্র পাইছিলাম চরমের জন্য আর অবমের জন্য, জাস্ট একটা আরেকটার উল্টা। ঠিক আছে, একটা আরেকটার উল্টা। সো খেয়াল করো, আমরা এখান থেকে অবমের জন্য যেই সূত্রটা পাইছি, একটা কাজ করি, দাঁড়াও আমি ফেসবুক থেকে কয়েকজনের একটু ব্যান দেই। এই যে সাবিত লেখছে ব্রেকিং নিউজ, 26 জুনের পরিবর্তে এইচএসসি শুরুর তারিখ 26 জুলাই করা হয়েছে, সুখবর। দইরা আসার দিমু একটা। ওটা সাসপেন্ড করুন কয় দিনের জন্য, কত 7 দিনের? এই এরকম কথা তো আসলে আসে নাই, আসছে এরকম কথা আসে নাই। ঠিক আছে, ওকে ওকে
তাহলে ওকে, তাহলে আমরা একটা ছোটোখাটো সাসপেন্ড দিই। যাও, ছোটোখাটো সাসপেন্ড দিয়ে দিন। দেখি আর কে কে কমেন্ট করতেছে, দেখি তো একটু। আমি এসির উপরে বসে, বাহ ঠিক আছে ভাইয়া, তুমি এসির উপরে বসে থাকো, তুমি এসির উপরে ঘুমিয়ে পড়ো, তোমাকেও 24 ঘন্টার একটা ব্যান দিয়ে দিলাম, আল্লাহ হাফিজ। তারপরে দেখি দেখি আর কোন সোনা পাখিরা কমেন্ট করেছো, একটু দেখি, দাঁড়াও। আচ্ছা, তারপরে কই, হ্যাঁ, এখানে একটা অন্য দুনিয়া, কমেন্টে মনে করো একটা অন্য দুনিয়া চলে। হ্যাঁ দাঁড়াও দেখি কোথায় গেলে তোমরা। আচ্ছা, আর কমেন্ট দেখতে পাচ্ছি না, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, করো কমেন্ট করো, ঠিক আছে, কমেন্ট করো। খাইছে বেটায় ব্যান, এই যে প্রদীপ দেব, আচ্ছা না ভালোই করেছে, খাইছে বেটায় ব্যান, এটা তো খারাপ কিছু না, বেটায় ব্যান খাইছে এটা বলছে, ঠিক আছে। ভাই আমার নাম নেন, কেন নাম নিতে হবে কেন? ভাই আজকে ব্যান করবে, হ্যাঁ ঠিক আছে, ওকে ডান, ঠিক আছে, সুন্দর। ভাইয়া এফআরবি করলে ভার্সিটি প্রিপারেশন হবে? এফআরবিটা হচ্ছে করার পরে ভার্সিটির যে ক্লাসগুলো করবা ইনশাল্লাহ কাভার্ড, অসুবিধা নেই, কাভার হয়ে যাবে, ভালোভাবে কাভার হয়ে যাবে, ঠিক আছে। মেসেজ ডিলিট করতেছে না, আচ্ছা ঠিক আছে, আমার লিস্ট, আচ্ছা থাক, আবার চোখের সামনে পড়লে আবার সুন্দর মতো ব্যান করে দিব, ঠিক আছে, ব্যান করে দিব, ওকে। ভাই অপবর্তন আসে, আরও ওয়ান শট আসবে, হ্যাঁ আমারও আসবে, তোমাদের অপূর্ব ভাইয়েরও আসবে, অপর ভাইয়েরও আসবে, আমরা হচ্ছে মিলে ঝুলে ওয়ান শটগুলো করে ফেলবো এফআরবিটা শেষ হওয়ার পরপর। এফআরবির মধ্যে আমাদের একটু ব্যস্ততা, বুঝতে পারতেছো, এটা যেহেতু টানা ক্লাস, মানে টানা ক্লাস বলতে কি, ধরো এই যে গতকাল রাত্রে ক্লাস নিচ্ছি, আবার আজকে সকালবেলা, তো আমাদের টার্গেট হচ্ছে তোমাদের অ্যাটলিস্ট 1.5 মাস আগে সব পড়াশোনা শেষ করে ফেলা। তো তোমাদের জুন মাসের 26 তারিখ পরীক্ষা, আমাদের কিন্তু সিলেবাস মানে এফআরবি ক্লাস শেষ হয়ে যাবে মে মাসের 3 তারিখ না 4 তারিখ জানি দেখলাম। তারপরে তো তোমরা অ্যাচিভে মডেল টেস্ট দিবা, তো সেটার কারণে যাতে করে আগেই ক্লাসগুলো শেষ হয়ে যায়, ওই কারণে কিন্তু এখন একটু টানা ক্লাসগুলো নিয়ে নেওয়া। তো তোমাদের ইনশাল্লাহ মে মাসের 3-4 তারিখের মধ্যে কোর্স কমপ্লিট হয়ে যাবে, তারপরে 1.5 মাসেরও বেশি সময় পাবা রিভিশন দেওয়ার জন্য প্লাস মডেল টেস্ট দেওয়ার জন্য আর কি। ওই সময়ের মধ্যে আমরা ইয়া করে ফেলবো, ওই সময়ের মধ্যে আমরা হচ্ছে কি করব বলো তো, ওই সময়ের মধ্যে আমরা হচ্ছে ওয়ান শটগুলো করে ফেলবো। ওয়ান শট কি আবার ওয়ান শট না, ওই যেরকম ওয়ান শট দিচ্ছি এরকমই ওয়ান শট আর কি, ঠিক আছে, ওকে ওকে ওকে, চলো 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 শুরু করি। হ্যাঁ অনলাইন মডেল টেস্টও তো হবে, অনলাইনও হবে, আবার অফলাইনে অ্যাচিভেও নেওয়া হবে, ওইটা অ্যাচিভে আলাদা ভর্তি, আলাদা সব কিছু, ঠিক আছে। প্রদীপ এই তো এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবা, তাইলে তো এই যে ধরো তোমার সাসপেন্ড করা লাগে না, এই যে কি কি বলছে যে আপনার ভেক্টর ওয়ান শট করছি, অনেক হেল্প হয়েছে আমার, সাব্বাস, এরকম কমেন্ট করবা, ভেরি গুড। ওকে ওকে, দেখো অপবর্তনের বৈশিষ্ট্য, দেখো অপবর্তনের ক্ষেত্রে জাস্ট যেটা বললাম সূত্রগুলা ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় যে সূত্র ছিল সেটার উল্টা। বলতো চরমের সূত্র কি ছিল, বা উজ্জ্বল বিন্দু শর্তগুলা কি ছিল? λ/2 এর জোড় গুণিতক ছিল না আমাদের ইয়ংয়ের ব্যতিচার পরীক্ষায়, সেখানে আমাদের ছিল λ/2 এর জোড় গুণিতক হলে উজ্জ্বল বিন্দু, অপবর্তনে জাস্ট উল্টা, λ/2 এর জোড় গুণিতক হইলে আমরা এখন অবম পাবো বা অন্ধকার বিন্দু পাবো, আর λ/2 এর বিজোড় গুণিতক পেলে আমরা উজ্জ্বল বিন্দু পাবো, ঠিক আছে। এবং এখানে দেখো যে সূত্রটা লিখছি না, এই সূত্রটাতে মনে রাখবা n এর মান 1 মানে বোঝাচ্ছে প্রথম উজ্জ্বল, ফার্স্ট লাইট, n এর মান 2 মানে বোঝাচ্ছে সেকেন্ড লাইট, ঠিক আছে। এখানে n এর মান 1 মানে বোঝাবে ফার্স্ট ডার্ক, অর্থাৎ যেটা সেটা, 1 মানে প্রথম, 2 মানে দ্বিতীয়, এটা মানে বোঝাবে সেকেন্ড ডার্ক। আচ্ছা, এর পরিচয় কি? এর পরিচয় কি? এর পরিচয়টা হচ্ছে চিরের প্রস্থ, এটা হচ্ছে চিরের প্রস্থ। থিটার পরিচয় কি? এটাকে বলে অপবর্তন কোণ, এইটাকে বলে অপবর্তন কোণ, ঠিক আছে, এটাকে বলে অপবর্তন কোণ। দেখো অপবর্তন 2 রকমের আছে। অপবর্তন আমরা যখন পড়ব, অপবর্তন 2টা টাইপের আছে, একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আর একটা হচ্ছে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। তো
এই যে ফ্রেনেল, এটা মানে মনে রাখবা নিয়ার, নিয়ার মানে নিয়ার মানে কি কাছে। আর ফার, এই যে ফার আছে না, ফার মানে কি দূরে, ফার মানে কি দূরে। যে একটা মনে রাখলে হয়, ফার মানে মনে রাখলেই বুঝবা যে এটা দূরে। দূরে বলতে কি, কাছে বলতে কি। দেখো এই দুইটা শব্দ মনে রাখতে পারলে দুইটার মধ্যে পার্থক্য করতে পারবা। ফ্রেনেল শ্রেণী অপবর্তন যেটা, সেটা হচ্ছে উৎস এবং পর্দা সসীম দূরত্বে থাকে। উৎস এবং পর্দা একটা সসীম দূরত্বে থাকে, একটা সসীম দূরত্বে থাকে, সসীম দূরত্বে থাকে। আর এই ক্ষেত্রে দেখা যায় আলোটা অসীম থেকে আসে, অর্থাৎ উৎসটা অসীমে থাকে। অসীম দূরত্বে উৎস ও পর্দা, উৎস ও পর্দা। সো দেখো যেহেতু এটা দূরে, অনেক দূরে, দূর বলতে কি ফার, সো ফ্রনহফার, এটা মনে রেখো, ফ্রনহফার হচ্ছে দূরে থাকলে, মানে উৎস যদি অনেক দূরে থাকে তখন যেটা হবে, যেই ধরনের অপবর্তন হবে সেটা হচ্ছে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। আর ফ্রেনেল শ্রেণীর অপবর্তন হচ্ছে যেগুলো সসীম দূরত্বে থাকে। অনেক সময় ফ্রনহফার শ্রেণীর অপবর্তন আলোটা অসীম থেকে না ফেলে, আমরা জানি অসীমে থেকে আলোকরশ্মিগুলো আসলে কিন্তু তারা পরস্পর সমান্তরাল হয়, তো সমান্তরাল করার জন্য এখানে লেন্স ব্যবহার করা হয় ফ্রনহফার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে। ম্যাথ করার জন্য ফ্রেনেল না ফ্রনহফার এটা নিয়ে মাতামাতি করার দরকার নেই, এটা লাগবে না, কিন্তু এটা অবজেক্টিভে আসে, এই জন্য দেখে রাখো। তাহলে বলো তো, যখন ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, এখানে যেহেতু উৎসটা কাছে তাই এখানকার তরঙ্গমুখগুলো কিন্তু গোলীয় তরঙ্গমুখ হবে, অথবা সিলিন্ডার আকৃতির তরঙ্গমুখ হবে, হয় গোলাকার, গোলাকার বা সিলিন্ডাকার, গোলাকার বা সিলিন্ডাকার আমরা পাবো, তরঙ্গমুখ পাবো, তরঙ্গমুখ পাবো। তুমি দেখো সিলিন্ডাকার বলতে কি বোঝাচ্ছে, মনে করো এখান থেকে একটা সিলিন্ডার টাইপের টিউব থেকে আলো বেরোচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আলোগুলা যে ছড়ায় পড়বে কিভাবে, ছড়ায় পড়বে কি এইরকম তরঙ্গমুখ তৈরি করে যাবে না, চারিদিকে সিলিন্ডার আকৃতির তরঙ্গমুখ তৈরি করে করে যাবে। সো যদি গোলাকার হয় বা সিলিন্ডাকার তরঙ্গমুখ হয়, তার মানে বুঝবা যে উৎসটা কাছে। হ্যাঁ, ধরো একটা বাল্ব থেকে লাইট না ফেলে একটা টিউব থেকে লাইট ফেলা হচ্ছে, সেক্ষেত্রে সিলিন্ডার আকৃতির তরঙ্গমুখ পাওয়া যাবে। আর অসীম দূরত্বে আলোর ক্ষেত্রে কিন্তু এটা একটা সমতল তরঙ্গমুখ পাবা, এইটা একটা সমতল তরঙ্গমুখ পাবে, ঠিক আছে, একটা সমতল তরঙ্গমুখ পাবে। ওকে, এবার আসো অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিংয়ে যেটা হয় যে আমাদের ইয়ংয়ের দ্বিচির পরীক্ষাতে আমাদের চির ছিল কয়টা, চির ছিল 2টা। অপবর্তনের ক্ষেত্রে একক চিরের দরুন অপবর্তন যেটা, সেখানে চির ছিল একটা, যেটা আমরা দেখলাম ফ্রেনেল শ্রেণীর অপবর্তন বা ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। আর একটা হচ্ছে অপবর্তন গ্রেটিং। এই গ্রেটিংয়ের মধ্যে কি হয়, আমাদের একটা পাতকে নিয়ে এখানে অসংখ্য অসংখ্য চির তৈরি করা হয়, এবং এই প্রত্যেকটা চির থেকে যখন আলোকরশ্মি আপতিত হয় তখন দেখা যায় যে এক জায়গায়, মানে মূলত এখানে উজ্জ্বল যে পয়েন্টগুলো পাওয়া যায় ভাইয়া, উজ্জ্বল পয়েন্টগুলো জাস্ট একটা পয়েন্টে একদম লেজার পিন পয়েন্টের মতন এই জায়গায় একটা উজ্জ্বল আলো তৈরি হয়, এখানে একটা উজ্জ্বল আলো তৈরি হয়, এখানে একটা উজ্জ্বল আলো তৈরি হয়, এখানে একটা উজ্জ্বল আলো তৈরি হয়। এইভাবে করে পুরাটা পর্দার উপরে জাস্ট পয়েন্টে পয়েন্টে আমরা দেখি যে এইরকম করে আলোক বিন্দু তৈরি হয়েছে, আলোক বিন্দু তৈরি হয়েছে। তো মূলত না অপবর্তন গ্রেটিংয়ে আলোক বিন্দুগুলা কোথায় উৎপন্ন হয়, এই রিলেটেড প্রশ্নই আসলে ভ্যালিড প্রশ্ন। আলোগুলা এক একটা বিন্দুতে তৈরি হয়, জাস্ট এক একটা বিন্দুতে তৈরি হয়, অন্য কোনো জায়গাতে আলো তৈরিই হয় না। সো এখানে কোনো ডোরার ব্যাপার কিন্তু নাই, অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে কোনো ডোরার ব্যাপার নাই, জাস্ট আলোক বিন্দু বা চরম বিন্দু এবং অবম বিন্দু। এর কথা হচ্ছে অবম বিন্দুর যে পার্টটা, অবম বিন্দুটা কিন্তু আসলে সব জায়গাতেই অবম থাকে, পুরাটা জায়গা জুড়েই এখানে অবম বিন্দু থাকে। চরম বিন্দু যেটা মূলত সেটা এরকম ওই লেজারের মতন করে এক একটা জায়গায় এক একটা বিন্দুতে চরম বিন্দুটা তৈরি হয়, বাকি সব জায়গায় অবম বিন্দু তৈরি হয়। সো মূলত এই গ্রেটিং এর জন্য না চরমের সূত্র যেটা, এইটাই আসলে বহুল প্রচলিত, এটাই মূলত ভ্যালিড একটা ইকুয়েশন, কিন্তু বইতে অবমের সূত্রটাও দেওয়া আছে। এই সমস্ত জায়গাগুলোতে অবম তো হয়ই, অন্য জায়গাগুলোতেও মানে এই জায়গাগুলোতেও অবম কিন্তু তৈরি হয়। তো বুঝতেই তো পারছো, মানে এক একটা পিন পয়েন্টে যদি চরম বিন্দু থাকে, বাকি সবগুলা পয়েন্টেই আসলে অবম। ওকে, এখন এখানে আসো, আমরা যখন ডি চির ছিল তখন কিন্তু এখানে যে ডি সাইন থিটার আগে এখানে ছিল হচ্ছে দুইটা চিরের মধ্যে দূরত্ব, একক চিরের দরুন অপবর্তন যেটা, সেখানে ছিল চিরের প্রস্থ। ডি জিনিসটা কি, ডি জিনিসটা হচ্ছে, দেখো আমি যদি একটু বড় করে আঁকি, ধরো
আমাদের যে অপবর্তনটা পাবো, সরি এটা কেন করতেছি, আমরা অপবর্তনটা যে পাবো, এই অপবর্তনের ক্ষেত্রে যেটা হয়, অপবর্তন গ্রেটিং এর জন্য যেটা হয় যে একটা পাতলা শীট নেওয়া হয়। এই পাতলা শীট নিয়ে এইখানে কাছাকাছি অনেকগুলা চির, এখানে একটা চির, এখানে একটা চির, এখানে একটা চির, এখানে একটা চির, এইভাবে করে অসংখ্য অসংখ্য চির করা হয়। মানে 1 সেন্টিমিটার জায়গার মধ্যে দেখা যায় 4000 3000 করে চির দেওয়া আছে 1 সেন্টিমিটারের মধ্যে, অর্থাৎ অসংখ্য চির কিন্তু এখানে থাকে। এবং এখানে খেয়াল করো, যেইটুকু জায়গাতে দাগ থাকে এই দূরত্বটাকে আমি মনে করো বললাম এ, বা এটা এক একটা এক এক বইতে প্রকাশ করে, সমস্যা নাই। যেটুকু জায়গায় দাগগুলো আছে সেগুলোকে আমি বললাম এ, আর যেটুকু জায়গায় ফাঁকা আছে সেটাকে আমি বললাম বি। এই যে এ প্লাস বি যেই ভ্যালু ইয়াটা আছে, এ প্লাস বি যেই দূরত্বটা আছে, এই দূরত্বটাকে আমরা বলছি ডি। ডি সমান সমান এ প্লাস বি, ডি সমান সমান হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। সো আমরা যে এখান থেকে ডি সাইন থিটা লিখি, এই ডি সাইন থিটা মানে হচ্ছে এ প্লাস বি, যেখানে এর পরিচয় কি, এর পরিচয় হচ্ছে আমাদের চিরের যে প্রস্থ সে প্রস্থের দূরত্ব, আর বি হচ্ছে দাগের দূরত্বটা কতটুকু, দাগ আর হচ্ছে প্রস্থ, এই দুইটা মিলাই হচ্ছে আমাদের টোটাল ডি এর ভ্যালুটা। এখন আরেকটা ভ্যালু এখান থেকে আসে, সেটা হচ্ছে দেখো বলতো এ প্লাস বি বা ডি দূরত্বে, ডি দূরত্বে দাগ সংখ্যা কয়টা, ডি দূরত্বে দাগ সংখ্যা কয়টা, ডি দূরত্বে দাগ সংখ্যা কয়টা, অর্থাৎ দেখো এখান থেকে এই পর্যন্ত এটা তো ডি দূরত্ব, এই ডি দূরত্বে দাগ আছে কয়টা, দাগ আছে একটা, বা চির আছে কয়টা, চিরও আছে একটা, চিরও আছে একটা, দাগও আছে একটা, ডি দূরত্বে দাগ সংখ্যা হচ্ছে একটা। তাহলে একক দূরত্বে দাগ সংখ্যা কত, 1/d বা 1/a প্লাস বি, এইটাকে বলা হয় এন, এইটাকে বলা হয় এন। এন মানে কি, এন মানে হচ্ছে একক দূরত্বে দাগ সংখ্যা বা একক দূরত্বে চির সংখ্যা, একক দূরত্বে দাগ সংখ্যা বা একক দূরত্বে চির সংখ্যা, ঠিক আছে, গুড। এইবার আসো আমরা এই রিলেটেড প্রবলেমগুলা চলো দেখে আসি, এই রিলেটেড প্র্যাকটিস করে আসি চলো। সো বলো প্রথম থেকে, আলোক তরঙ্গের তির্যক প্রকৃতি জানা যায় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটা কোনটা? সো তির্যক প্রকৃতি যেটা, যে ওই যে বেঁকে যায়, সেটা হচ্ছে আমরা কিন্তু ব্যতিচার না সমবর্তন না অপবর্তন থেকে কিন্তু পাই। সরু চিরের মধ্য দিয়ে গমনের পর আলোকরশ্মি জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করে। দেখো জ্যামিতিক ছায়া বলতে কোনটাকে বোঝাচ্ছি, জ্যামিতিক ছায়া বলতে এই যে এখানে মনে করো চির আছে, এটা হচ্ছে সেই তলটা, তো জ্যামিতিক ছায়া কোনটা, আলো এভাবে পড়লে কিন্তু এই পাশটা জ্যামিতিক ছায়া পড়বে, এই পাশটায় জ্যামিতিক ছায়া পড়বে। জ্যামিতিক ছায়া যে আমাদের আলো পড়লে জাস্ট ওইটুকুকে আলোকিত করবে, সেটাকে চিন্তা করলে। আর বলছে সরু চিরের মধ্য দিয়ে গমনের পর আলোকরশ্মি জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করে। এই যে আলোকরশ্মিটা ছায়া অঞ্চলে প্রবেশ করলো, এই ঘটনাটাকে আমরা বলছি অপবর্তন। ওকে, অপবর্তন একটা বিশেষ ধরনের কিন্তু ব্যতিচার, ঠিক আছে, কারণ ব্যতিচার মানে কি, তরঙ্গের উপরিপাতন। সো এখানে যেটা হয় যে অনেকগুলা গৌণ উৎস পরস্পর উপরিপাতনের ফলে কিন্তু সেখানে এরকম অন্ধকার ডোরা উজ্জ্বল ডোরা তৈরি হয়। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় একটা চিরকে বাদ দিলে কোন আলোকীয় ঘটনা ঘটবে? সো একটা চিরকে যদি বাদ দেওয়া হয় তাহলে আমরা কিন্তু প্রতিসরণ না, ব্যতিচার না, ও সরি, এটা আসলে অপবর্তন একটা অপশন থাকার কথা, আচ্ছা ধরে নিলাম এইটা, ব্যতিচার তো ঘটবে ঠিক আছে, কিন্তু এখানে অপবর্তন একটা অপশন আছে, অপবর্তন ঘটবে, ঠিক আছে। ওকে, অপবর্তন কত প্রকার? অপবর্তন দুই প্রকার, ফ্রেনেল এবং ফ্রনহফার। ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে আলোকরশ্মি সমূহ এবং তরঙ্গমুখ কেমন বলতো? ফ্রেনেল যেটা মানে নিয়ার যেটা, কাছে যেটা, সেখানে তরঙ্গমুখগুলা কেমন থাকে? অপসারী থাকে। দেখো অপসারী তরঙ্গমুখ মানে কোনগুলা? অপসারী মানে হচ্ছে চারিদিকে ছড়ায় পড়া, অপসারিত হওয়া, অপসারিত হওয়া, এটাকে বলে অপসারী তরঙ্গমুখ। সো আমাদের যখন ফ্রেনেল শ্রেণী অপবর্তন, তখন কিন্তু অপসারী থাকবে এবং গলীয় থাকবে, সমান্তরাল ও সমতল না, সমান্তরাল এবং বেলন আকৃতি না, অপসারী এবং গলীয়। ওকে, অভিসারী মানে মিলে যাওয়া। হ্যাঁ, একক রেখা ছিদ্রে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের দ্বারা অপবর্তনের ফলে থিটা অপবর্তন কোণে অপবর্তন ঝালর তৈরি হলো। প্রথম অবম বিন্দু গঠনের শর্ত কি বলতো? এই যে এ সাইন থিটা সমান সমান অবমের জন্য কি ছিল? 2n λ/2, অর্থাৎ আমাদের
ইয়ং এর চরম যেটা ছিল সেটার উল্টাটা। তাহলে যখন আমরা প্রথম অবমবিন্দু তৈরি করতে চাইবো, এটা হবে 1, তার মানে a sin থিটা সমান সমান ল্যামডা হবে শুধুমাত্র। তাহলে গঠনের শর্ত হচ্ছে a sin থিটা সমান ল্যামডা, কই a sin থিটা সমান ল্যামডা, সি হচ্ছে এটার আনসার। ঠিক আছে ভাইয়া, ওকে। একটা গ্রেটিং এর প্রতি একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা n এবং গ্রেটিং ধ্রুবক d এর মধ্যে সম্পর্ক নিচের কোনটা? আমরা জানি n সমান সমান 1/d বা d সমান সমান 1/n, একই কথা। ওকে, আলোর অপবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টির তীব্রতা সর্বাধিক, রাইট, এটা ঠিক আছে। পূর্ণ অন্ধকার বিন্দু সৃষ্টি হয় না, এটাও ঠিক আছে। ডোরাগুলার প্রস্থ সমান, এটা কি ঠিক আছে? ডোরাগুলার কি প্রস্থ সমান ছিল? না। তাইলে এখানে 1 আর 2 হচ্ছে উত্তর। পরেরটা দেখো, ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে আপতিত তরঙ্গমুখের আকৃতি কেমন হবে? গোলীয় হবে এবং সিলিন্ডার আকৃতির হবে, 1 এবং 3, কারণ এরা কাছাকাছি অবস্থিত। ওকে, তারপরে কি? অসমবর্তিত আলোকে সমবর্তী, আচ্ছা এবার আসো সমবর্তনটা পড়ে ফেলি আমরা। এবার আসো সমবর্তনটাও পড়ে ফেলি। দেখো ভাইয়া, সমবর্তন জিনিসটা আসলে কি? দেখো, আলো যখন এক পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টের দিকে যায়, তখন প্রত্যেকটা তলে কিন্তু সেটা কাঁপাকাঁপি করে। আমরা তো একটু আগে দেখছি যে আলোর ক্ষেত্রে হলো 2 ধরনের তরঙ্গ আছে, একটা হলো আমাদের চৌম্বক ক্ষেত্রের তরঙ্গ, আর একটা হলো তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ। সো আমরা এইটা অ্যানালাইসিস করার সময় যে কোনো একটা তরঙ্গ ধরে চিন্তা করছি। মনে করো আমরা তড়িৎ ক্ষেত্রের যে তরঙ্গটা ছিল সেই তরঙ্গটা নিয়ে আলোচনা করছি। এখন লাইট যখন, ধরো লাইট তোমার দিকে যাচ্ছে, যখন লাইট তোমার দিকে যায় তখন কিন্তু লাইটটা তো যেই তড়িৎ ক্ষেত্রের যে তরঙ্গটা, সেই তরঙ্গটা তো কাঁপতে কাঁপতে যাবে। মানে আমাদের ধারণা হচ্ছে শুধুমাত্র হয়তো এইভাবে করে কাঁপতে কাঁপতে যায়, কিন্তু বিষয়টা হলো এরকম একটা তলে তরঙ্গ কাঁপে না, তরঙ্গ কিন্তু প্রত্যেকটা তলেই কাঁপাকাঁপি করে, প্রত্যেকটা তলে কাঁপাকাঁপি করে। জিনিসটা কেমন হয় ছবিটা? মনে করো আমি ডট দিয়ে বোঝাচ্ছি, ডট চিহ্নটা দিয়ে বোঝাচ্ছি লাইট তোমার দিকে আগাচ্ছে, বুঝতে পারছো? ডট চিহ্ন মানে কি বোঝাচ্ছি? যে লাইটটা তোমার দিকে যাচ্ছে, বোর্ড থেকে বাইরের দিকে যাচ্ছে। তাহলে বোর্ড থেকে যদি বাইরের দিকে যায়, তাহলে এখানে আমাদের যেই তড়িৎ ক্ষেত্রের তরঙ্গটা উপরে নিচে এরকম অসিলেট করবে, ডানে বামে এরকম অসিলেট করবে, কোনাকুনি এরকম অসিলেট করবে, এই দিক কোনাকুনি অসিলেট করবে, এরকম চতুর্দিকে কিন্তু এই তরঙ্গটা এভাবে করে কাঁপাকাঁপি করতে থাকবে। ঠিক আছে, এভাবে করে কাঁপাকাঁপি করতে থাকবে। এখন তাইলে দেখো, এই কাঁপাকাঁপিটা এইটা দিয়ে বোঝানো হচ্ছে, এটাকে বলা হয় অসমাবর্তিত আলো। এইটাকে বলা হচ্ছে অসমাবর্তিত আলো। অসমবর্তিত, সমাবর্তন না কিন্তু সমবর্তন, অসমবর্তিত আলো বা নন পোলারাইজড লাইট, যে এখানকার লাইটটা নন পোলারাইজড। আচ্ছা, তো এইটার পরে দেখো নন পোলারাইজড একটা ওয়েভকে আমরা যখন এইরকম এক ধরনের ক্যালাস আছে, টুরমালিন ক্যালাস। সো টুরমালিন ক্যালাসের মধ্যে মানে জিনিসটা মূলত কেমন, মনে করো ক্যালাসের ভিতরটা এইরকম। আমি তোমাকে একটা ছোট্ট সিমুলেশন একটু দেখাই, তাহলে বুঝতে পারবা। যেমন ধরো এইখান থেকে একটা অসমবর্তিত আলো আসছে, হ্যাঁ, এই অসমবর্তিত আলোটা কি? আলোটা হচ্ছে সব দিকে কাঁপাকাঁপি করছে, সব দিকে কাঁপাকাঁপি করছে। এখন সব দিকে যখন এটা কাঁপাকাঁপি করছে, আমরা একটা কাজ করলাম, দেখো এই সকল দিকের কাঁপাকাঁপিটাকে আমরা একটু ভেঙে ফেললাম দুইটা ভাবে। কিভাবে ভাঙলাম? দেখো, যে এই যে উপরের আর নিচে যে কম্পনটা, এই কম্পনটা ইনট্যাক্ট থাকুক, উপরের কম্পন আর নিচের কম্পন ইনট্যাক্ট থাকুক, ডানের কম্পন আর বামের কম্পন ইনট্যাক্ট থাকুক। আমরা কি করলাম, এই যে কোনাকুনি যে কম্পনটা আছে না, এই যে কোনাকুনি যে কম্পনটা আছে না, এই কম্পনটাকে উপাংশে ভাগ করে ফেললাম। এই কম্পনটার কি এদিকে একটা উপাংশ আছে, এদিকে একটা উপাংশ আছে, আবার এই কম্পনটার এদিকে একটা উপাংশ আছে, এদিকে একটা উপাংশ আছে। যখন এটাকে ভাগ করে ফেললাম, তখন কিন্তু এইটা নাই হয়ে গেল, এই পাশের কম্পোনেন্ট দুইটা নাই হয়ে গেল। তাহলে কম্পনটা শুধুমাত্র ডান দিকে বাম দিকে এবং উপরে নিচে। এবার আসো, এই দিক বরাবরও যে কম্পনগুলো ছিল, এই দিকের যে কম্পনটা সেটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করলাম, এদিকের যে কম্পনটা ছিল সেটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করলাম। তাহলে উপাংশে ভাগ করে ফেললে কিন্তু এদের আর এক্সিস্টেন্স নাই। তাহলে কি হচ্ছে,
আমরা সবগুলো কম্পনকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর কম্পনে ভাগ করে ফেললাম। যেটা ছিল তোমার দিকে যখন আলো যাচ্ছিল তখন কিন্তু আলোটা সব দিকে অসিলেট করছে, সব দিকে কাঁপাকাঁপি করছে। কিন্তু আমরা কি করলাম, যত দিকেই কাঁপাকাঁপি করতেছে আমরা সবগুলোকে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দুইটা কম্পনে আমরা উপাংশে ভাগ করে ফেলছি। এখন যেটা দেখা যায় যে সাপোজ আমাদের এইখানে একটা পাতলা চিরের মতন একটা অংশ রাখা আছে, পাতলা একটা চিরের মতন মনে করো একটা গেট রাখা আছে। মনে করো এই মাঝখান দিয়ে এরকম একটা সরু চিরের মতন একটা অংশ আমরা এখানে রাখছি। হ্যাঁ, একটা সরু চিরের মতন একটা অংশ আমরা রাখছি। তাহলে বলো তো, যখন লাইটটা বাম দিক থেকে ডান দিকে পাস করবে তখন কিন্তু শুধুমাত্র লাইটের যে এই উপাংশটা আছে সেইটা পাস করতে পারবে, কিন্তু এই উপাংশটা পাস করতে পারবে না। জিনিসটাকে তুমি এভাবে করে চিন্তা করতে পারো যে মনে করো আমরা যদি একটা দড়িকে অনুপ্রস্থ তরঙ্গ দিয়ে চালাই, একটা দড়ির মধ্যে যদি আমরা একটা অনুপ্রস্থ তরঙ্গ দেই, একটা দড়ির মধ্যে যদি আমরা অনুপ্রস্থ তরঙ্গ দেই, তাইলে খেয়াল করো আমাদের এই বরাবর যে তরঙ্গটা আসছে সেই তরঙ্গটা কিন্তু সুন্দর মতন পাস করে চলে যাবে। কিন্তু বলতো যেই তরঙ্গটা সাপোজ এইভাবে করে আসতেছে, এইভাবে করে আসছে, সেই তরঙ্গটা কিন্তু এর মধ্যে দিয়ে আসলে পার হয়ে যেতে পারবে না। বুঝতে পারছো? সো এই বরাবর যে তরঙ্গটা আসতেছে সেই তরঙ্গটা সুন্দর মতন পাস হয়ে যাবে, কারণ কম্পনটা উপর নিচে হচ্ছে বলে এই সরু চির দিয়ে পার হয়ে যেতে পারবে। কিন্তু যদি আমাদের তরঙ্গটা এরকম আড়াআড়িভাবে হতে থাকে, কম্পনটা আড়াআড়িভাবে হয়, তাহলে কিন্তু সেটা এই পাতলা গেট দিয়ে বেরোতে পারবে না, দেখা যাবে মসৃণ একটা তার তখন বেরোয় চলে গেছে। ঠিক একইভাবে দেখা যায় লাইটের ক্ষেত্রেও এরকম একটা ক্যালাস দিয়ে আমরা এরকম চিরটা তৈরি করি। এই চির আসলে চির না, এই চিরটা হচ্ছে আমাদের একটা টুরমালিন ক্যালাস বলে এটাকে। ওই ক্যালাসেরটাই এমনভাবে ডিজাইন করা যে একটা দিকের কম্পনের আলো শুধুমাত্র পাস করতে পারবে, 90 ডিগ্রি বরাবর আলোগুলো পাস করতে পারবে না। সো যেটা হয় যে আমাদের শুধুমাত্র এই একটা আলো পাস করতে পারে, এই আলোটাকে আমরা বলি সমবর্তিত আলো বা পোলারাইজড লাইট। এইটাকে আমরা বলি সমবর্তিত আলো। এটা হচ্ছে অসমবর্তিত আলো এবং চির পার করার পরে এটাকে আমরা বলি পোলারাইজার। এটাকে আমরা বলি পোলারাইজার। এটা পার করার পরে আলোটা সমবর্তিত আলো হয়ে যায়। এবং পরবর্তীতে আমরা কি করি, এখানে যেই ক্যালাসটা ছিল সেটাকে একটু ঘুরাই। সো ঘুরালে যেটা হয়, তখন আমাদের এই সম্পূর্ণ কম্পনটা আর পাস করতে পারে না, অল্প একটু কম্পন পাস করে। তখন অল্প একটু কম্পন পাস করে, এখানে যত বড় কম্পন ছিল এখানে তার থেকে আরো কম কম্পন পাস করে। তো দেখা যায় যেহেতু এটার বিস্তার বেশি ছিল, এটা ঘোরানোর ফলে এখন অল্প একটা তরঙ্গ পাস করবে, তাই এটার বিস্তার কিন্তু কম হয়ে যায়। তো স্বাভাবিকভাবে এটার তীব্রতা যেটা থাকবে, এটার তীব্রতা তার চেয়ে কম হয়। সো আমি মনে করলাম আমাদের এই পাশের যে ক্যালাসটা আছে এটাকে বলা হয় অ্যানালাইজার। এটা পোলারাইজার, এটা হচ্ছে অ্যানালাইজার। এই পোলারাইজারের সাথে পোলারাইজারের যে অক্ষটা ছিল সেই অক্ষের সাথে অ্যানালাইজারের অক্ষটা মনে করলাম থিটা ডিগ্রি কোণে আনত হয়ে গেছে। তাহলে খেয়াল করো তীব্রতাটা আসলে কিভাবে চেঞ্জ হয়। শুরুতে আলোর টোটাল তীব্রতা বা অসমবর্তিত আলোর টোটাল তীব্রতা হচ্ছে আই। সমবর্তিত আলো যেহেতু অর্ধেক অংশের তীব্রতা নাই হয়ে গেছে, তাই সমবর্তিত আলোর তীব্রতা হয়ে যায় আই এর অর্ধেক। আচ্ছা, আর এখানে থিটা ডিগ্রি কোণে বাঁকার কারণে নতুন যেই তীব্রতাটা আমরা পাই সেটা হচ্ছে I/2 ইন্টু কজ স্কয়ার থিটা। I/2 ইন্টু কজ স্কয়ার থিটা। ঠিক আছে? সো আমরা এইখান থেকে তীব্রতার যে ভ্যালুটা, সেই তীব্রতার ভ্যালুটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, দেখো বুঝেছো কিনা। সো এটা হচ্ছে I/2 কজ স্কয়ার থিটা। থিটার পরিচয়টা কি? থিটার পরিচয় হচ্ছে পোলারাইজার এবং অ্যানালাইজারের মধ্যবর্তী কোণ। আইটা হচ্ছে অসমবর্তিত আলোর যে তীব্রতা সেটা ডিভাইডেড বাই 2। এখন বলো তো, যদি আমাদের এই মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়ে যায়, এই মধ্যবর্তী কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই স্পন্দন কি আর এটাকে ওভারকাম করতে পারবে, এটাকে ক্রস করতে পারবে? পারবে না। তখন কিন্তু এই পাশে আমরা অন্ধকার আলো দেখব, মানে এই জায়গাতে তীব্রতা শূন্য হয়ে যাবে। সো খেয়াল করো আমাদের এখানে একটা চির দেখতে পাচ্ছ,
সরি স্লিট এখানে আছে হচ্ছে দুইটা। সো প্রথম যে স্লিটটা দেখো সেই স্লিটটা কি করবে, এই যে একটা কম্পন আর একটা আড়াআড়ি কম্পন হচ্ছে, কিন্তু এই চিরের মাধ্যমে দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটা অংশ কিন্তু অতিক্রম করতে পারছে, আর একটা অংশ এখানে কাট হয়ে যাচ্ছে। এবং খেয়াল করো, আমরা যদি এইখানে যে স্লিটটা ছিল, এই স্লিটটা কিন্তু প্রথমটার সাথে প্যারালাল অবস্থায় আছে, কিন্তু যদি এইটাকে আমি একটু বাঁকায় দেই, ধরো এটাকে একটু বাঁকায় দিলাম, খেয়াল করো তো যত বাঁকায় দিচ্ছি তত এটার বিস্তার যা ছিল এখান থেকে কিন্তু এখন অল্প বিস্তারের তরঙ্গটা পাস করছে। দেখো এটার বিস্তার যত বেশি, এটার বিস্তার কিন্তু তার চেয়ে কম। এরকম করতে করতে আমি যদি ঠিক 90 ডিগ্রি করে দেই, তাহলে দেখো এইখান থেকে কিন্তু আর কোনো আলো পাস করছে না, কোনো আলো অতিক্রম করবে না। যত আমি বাড়াবো তত কিন্তু আস্তে আস্তে তরঙ্গ পাস করবে, এখানে তরঙ্গ দেখতে পারবো। দুইটা স্লিট তিনটা স্লিটের জন্য আসলে আমাদের কোথাও লাগবে না, অ্যাডমিশনে গেলে আমরা দেখব ওখানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কিছু কিছু প্রবলেম এরকম দেখানো যায়। সো তিনটা স্লিট লাগবে না, একটা স্লিট হলেই হবে। সো আমরা যেটা দেখছি একটা স্লিটের জন্য এটা হলো পোলারাইজার, যেটা হচ্ছে মূলত একটা নন পোলারাইজড লাইটকে পোলারাইজড লাইটে কনভার্ট করতেছে, এবং পোলারাইজড লাইটটাকে যখন আমরা আরেকটা চিরের মধ্যে দিয়ে ফেলাচ্ছি তখন কিন্তু এখান থেকে আমাদের I/2 cos স্কয়ার থিটা এই অনুযায়ী তরঙ্গটা বা তীব্রতাটা আমরা এখান থেকে পাচ্ছি। সো থিটার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত শিফট করতে পারে। 0 ডিগ্রি হলে ম্যাক্সিমাম তীব্রতা পাচ্ছি, 90 ডিগ্রি হলে 0 তীব্রতা। সো এটা হচ্ছে আমাদের সমবর্তনের মাধ্যমে এটাই প্রুফ হয় যে তাড়িৎচম্বক তরঙ্গ বা আলো যেটা, এটা হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, এইটা একটা অনুপ্রস্থ তরঙ্গ। এই দেখো এখানে আরেকটা ছবি আছে, এইখানে আরেকটা ছবি আছে। দেখো এটা আনপোলারাইজড লাইট, চারিদিকে এটা সমবর্তিত হচ্ছে, লাইটটা এই দিক বরাবর যাচ্ছে, এখানে একটা পোলারাইজার আছে, এটা ট্রান্সমিশন অ্যাক্সিস। পোলারাইজারের ফলে এখান থেকে একটা মাত্র দিকে তরঙ্গটা পাস করছে। আমি যেটা বলছিলাম যে আমরা ইও নিতে পারি, বিও নিতে পারি, এখানে ই দিয়ে দেখাইছে, এটাকে বলে পোলারাইজার, এটাকে বলে অ্যানালাইজার। এখান থেকে তারপর আরেকটু বাঁকানোর ফলে তীব্রতাটা দেখো কমে গেছে। ঠিক আছে, তীব্রতাটা কমে গেছে। ওকে, সো আরেকটা সূত্র আছে সমবর্তন কোণ রিলেটেড, সেইটা একটু দেখায় যাই। যে দেখো এটা আমরা বলে প্রতিফলনের কারণে সমবর্তন, আলোর প্রতিফলনের মাধ্যমে সমবর্তন। জিনিসটা কি দেখো, মনে করো আমাদের একটা আলো এই মাধ্যমের উপরে এসে পড়লো, পড়ার পর এটা যেহেতু ডিফারেন্ট একটা মাধ্যম, তাই আলোক রশ্মিটা কি হলো, প্রতিসরিত হয়ে গেল। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি মনে করো আইপি, এইটা হলো রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, এটাকে আমি ধরো আর দিয়ে প্রকাশ করছি। তো আমাদের যখন একটা মাধ্যম থেকে আলো আরেকটা মাধ্যমে আসে, তখন কিন্তু মাধ্যমে তিনটা কাহিনী ঘটে। একটা হচ্ছে মাধ্যমের মধ্যে আলোকরশ্মি প্রতিসরিত হয়, একটা হলো আলোকরশ্মি শোষিত হয়, আর একটা হচ্ছে প্রতিফলিত হয়। সো আমাদের আলোকটা যদি প্রতিফলিত হয়, প্রতিফলন কোণ আর আপতন কোণ তো সবসময় সমান থাকে, এটা আমরা জানি। এখন যে আপতন কোণের জন্য প্রতিফলন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়, কি বললাম আবার বলি, যে আপতন কোণের জন্য প্রতিফলিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, সেই কোণটাকে আমরা বলি সমবর্তন কোণ। এইটা মনে করো একটা কাচ মাধ্যম, হ্যাঁ, এইটা হচ্ছে বায়ু মাধ্যম। সো আমরা এমন একটা কোণে যদি আলোটা ফেলতে পারি যাতে করে প্রতিসরিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাকে আমরা বলি কাচের সমবর্তন কোণ। এইটাকে আমরা বলবো কাচের সমবর্তন কোণ, কাচের সমবর্তন কোণ। মানে জিনিসটা কি আসলে, সমবর্তন তো আমরা দেখছিলাম যে একদিকে কাঁপাকাঁপি হয়। দেখো একটু ছোট করে বলে রাখি, দেখো লাইট যদি এই দিক বরাবর যায়, তাহলে এটা যদি এক্স অক্ষ ধরো, তাহলে দুইটা অক্ষ, একটা হলো এই যে জেড অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ, এই দুইটা বরাবর কিন্তু লাইটটা কাঁপাকাঁপি করবে। মনে আছে এই যে আমরা দেখছিলাম না যে যেই দিক বরাবর লাইট যায় তার সাথে উপর দিকে কাঁপাকাঁপি আর এদিক বরাবর কাঁপাকাঁপি, এইভাবে করে সেটা কাঁপাকাঁপি করতে করতে সামনের দিকে যায়। তো খেয়াল করো যখন লাইটটা নিচের দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তাহলে তার সাথে 90 ডিগ্রি বরাবর কাঁপাকাঁপি করছে এবং এইদিকে 90 ডিগ্রি বরাবর কাঁপাকাঁপি করছে। এখন বলো তো, যখন এই দিকে আপতিত হয়ে আসবে তখন খুব স্বাভাবিকভাবেই লাইটটা এইদিকে কাঁপাকাঁপি করবে এবং এই দিক বরাবর কাঁপাকাঁপি করবে, এদিক বরাবর কাঁপাকাঁপি করবে, এদিক বরাবর কাঁপাকাঁপি করবে। এখন বলো তো, যখন এই
অ্যাঙ্গেল আর বা এই রশ্মি এবং এই রশ্মির মধ্যে 90 ডিগ্রি হয়ে গেছে, তখন দেখো লাইটটা কিন্তু এই দিকে যে কম্পন সেই কম্পনের দিকে যাচ্ছে, লাইটটা এই দিকের যে কম্পন সেই কম্পনের দিকে যাচ্ছে। সো তাহলে কিন্তু তার এই দিক বরাবর আর কোনো কম্পন থাকবে না। এরকম কি হয় যে লাইট যেদিকে যাচ্ছে সেই দিক বরাবর কি কোনো তরঙ্গ কাঁপাকাঁপি করতে পারে? পারে না। অর্থাৎ এই কম্পনটা সম্পূর্ণরূপে ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র এক দিকের কম্পনটা থাকবে, অর্থাৎ এই দিক বরাবর কাঁপাকাঁপিটাই কিন্তু শুধুমাত্র থাকবে। সো এই দিক বরাবর কাঁপাকাঁপিটা থাকার কারণে যেটা দেখো, অসমবর্তিত আলো সমবর্তিত আলোতে পরিণত হয়ে গেল, অসমবর্তিত আলো সমবর্তিত আলোতে পরিণত হয়ে গেল। অসমবর্তিত আলোতে দেখো দুই দিকে কম্পন ছিল, একটা হলো তোমার দিকে আর একটা আড়াআড়ি, কিন্তু যখন এইটার সাথে এটার কোণ 90 ডিগ্রি হয়ে গেল, আড়াআড়ি তো সে আর এই দিক বরাবর কাঁপতে পারবে না, তাই না? কারণ এই দিকে তো আলো যাচ্ছে, তাহলে এই দিকের উপাংশটা সম্পূর্ণ নাই হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র এই সামনে পিছনে তার যে কম্পন সেই কম্পনটাই থাকবে। সো এই জন্য আমরা বলছি যে প্রতিফলনের সাহায্যে প্রতিফলনের সাহায্যে আমরা সমবর্তনটা পেলাম। ঠিক আছে, তো এখানে কিছু সূত্র আছে। দেখো, আমরা প্রতিসরণাঙ্ক মিউ সমান লিখতে পারি আপতন কোণের সাইন ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইন। তো বলো তো, আমাদের এখানে যে টোটাল অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা কত? এইটুকু হচ্ছে আইপি প্লাস এইটুকু হচ্ছে আর প্লাস 90 ডিগ্রি, তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাইলে বলো তো আর সমান সমান কি লেখা যায়? 180 মাইনাস 90, 90 মাইনাস আইপি লেখা যায়। তাহলে আর এর জায়গায় উপরে আমরা লিখলাম সাইন আইপি, নিচে আমরা লিখলাম সাইন আর এর জায়গায় 90 মাইনাস আইপি। বলতো সাইন 90 মাইনাস আইপি কে কি বলা যায়? কজ আইপি বলা যায়। কজ সাইন বাই কজ মানে কত? টেন আইপি। তাহলে দেখো মিউ সমান সমান হচ্ছে টেন আইপি। তাহলে আইপি বা পোলারাইজিং অ্যাঙ্গেল যেটা, সেটা হচ্ছে টেন ইনভার্স মিউ। এই যে সূত্রটা, এটা মাথায় রেখো, এখান থেকে অনেক অনেক অবজেক্টিভ আসে। কোনটার পরিচয় কি? এটা হচ্ছে আমাদের ওই মাধ্যমের সমবর্তন কোণ, মাধ্যমের সমবর্তন কোণ হলো আইপি, আর এটা হচ্ছে মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, ওকে। সো এর মধ্যে আমাদের সূত্রগুলো সব কভার হয়ে গেল। চলো এই রিলেটেড এমসিকিউগুলো দেখে আসি। ওকে, দেখো, অসমবর্তিত আলোকরশ্মিকে সমবর্তিত আলোকরশ্মিতে রূপান্তরিত করা সম্ভব কোন প্রক্রিয়ায়? ঢাকা বোর্ড 2023, সমবর্তন প্রক্রিয়ায়। ঠিক আছে, পরেরটায় যাই। আলোর কম্পনকে একটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ করার প্রক্রিয়াকে বলা হয় সমবর্তন, তাই না? আমরা কিন্তু একটা নির্দিষ্ট তলে এটাকে আমরা করে ফেলছিলাম, সীমাবদ্ধ করে ফেলছিলাম। নিচের কোনটি দ্বারা অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গকে আলাদা করা যায়? সমবর্তন। কারণ দেখো, যদি এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ হতো তাহলে কিন্তু ওই চিরের মধ্যে দিয়ে তরঙ্গ পাস করে যেত, অনুপ্রস্থ বলেই কিন্তু অন্য দিকের মধ্যে দিয়ে পাস করতে পারছে না। নিচের কোন বৈশিষ্ট্য বলে দেয় যে আলো একটা অনুপ্রস্থ তরঙ্গ? সমবর্তন। সমবর্তিত আলোর ক্ষেত্রে কোনটা সঠিক? অসমবর্তিত আলোর তুলনায় সমবর্তিত আলোর তীব্রতা বৃদ্ধি পাবে না, সমবর্তিত আলোর তীব্রতা তো কমে যায়। সমবর্তিত আলোর কম্পন তল নির্দিষ্ট, হ্যাঁ, তো এটা ঠিক। সমবর্তিত আলোর ক্ষেত্রে ই আর বি প্যারালাল না, এরকম কিছু না। সমবর্তিত আলোর বেগ এবং ই একই দিকে না, এরকম কিছু না। সমবর্তিত আলোর কম্পন তল নির্দিষ্ট, একটা তলে কিন্তু সেটা কাঁপাকাঁপি করে। কাচের প্রতিসরণাঙ্ক 1.52, বায়ুর সাপেক্ষে কাচের সমবর্তন কোণ কত বের করো। সো টেন আইপি এইটা সমান সমান হচ্ছে প্রতিসরণাঙ্ক 1.52। এখান থেকে আইপি এর মান বের করবা, টেন ইনভার্স 1.52। দেখো কত আসে, টেন ইনভার্স 1.52, এটা আসে 56 সামথিং, 6.5। সমবর্তন কোণ 60 ডিগ্রি হলে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? সো আমাদের টেন 60 ডিগ্রির মান কত ছিল? শুধু √3 না, তাহলে এটা হচ্ছে √3। ওকে, কোন স্বচ্ছ মাধ্যমে সমবর্তন কোণ হলে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? এগুলো পারবা। এই দেখছো একই টাইপের প্রশ্ন কিন্তু অনেকগুলা। ওকে, সো আমাদের এই অধ্যায়ের এমসিকিউ ডান, ডান। এমসিকিউ আমরা কভার করে ফেললাম। এইবার আসো
টুকটাক কিছু সিকিউ প্রবলেম দেখে ফেলি, তাইলে আমাদের ক্লাস শেষ। দেখো, সো আমাদের এখানে বলছে একজন পরীক্ষার্থী সমতল অপবর্তন গ্রেটিং ব্যবহার করে আলোর অপবর্তন পর্যবেক্ষণ করছিল। অপবর্তন গ্রেটিং এর চিরের এবং দাগের বেধ যথাক্রমে এত এবং এত। তার মানে একটা হলো এ দেওয়া আছে 0.005 মিলিমিটার, আর একটা হলো বি দেওয়া আছে 0.001 মিলিমিটার। এই যে এ প্লাস বি যেটা, সেটাই কিন্তু ডি নির্দেশ করে, এটা হলো 0.006 মিলিমিটার। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 4000 আর্মস্ট্রং 10⁻⁻10 মিটার। পরীক্ষার্থী পর্দায় কেন্দ্রীয় চরমের উভয় পাশে গৌণ চরম দেখতে পায়। প্রথম ক্রমের উজ্জ্বল রেখা দেখার জন্য অপবর্তন কোণ নির্ণয় করো। ভাইয়া, প্রথম ক্রমের উজ্জ্বল রেখা দেখার জন্য অপবর্তন কোণ নির্ণয় করো। তাহলে দেখো, আমরা এখান থেকে ফর্মুলা বসাবো, ডি সাইন থিটা সমান সমান প্রথম ক্রমের উজ্জ্বল রেখা, সো 2n ল্যামডা বাই 2। মনে আছে? দেখো, ইয়ং এর সূত্রে চরমের সূত্র যা, অপবর্তনে তার উল্টা, অপবর্তন গ্রেটিং এ আবার তার উল্টা। অর্থাৎ ইয়ং এর সূত্রে চরমের সূত্র যা, গ্রেটিং এ চরমের সূত্র তাই। ইয়ং এর ক্ষেত্রে অবমের সূত্র যা, গ্রেটিং এ অবমের সূত্র তাই। কিন্তু মাথায় রাখতে হবে, অবমের ক্ষেত্রে হচ্ছে 2n + 1 আর ইয়ং এর ক্ষেত্রে 2n - 1। ঠিক আছে, যাতে করে আমরা n এর ভ্যালু 1 2 তে 2 এভাবে বসাইতে পারি। ঠিক আছে, তাহলে দেখো ডি এর যে ভ্যালু সেটা আমরা এখানে বসাবো। মূলত তো আমাদের অপবর্তন কোণ বের করতে বলছে, তাহলে সাইন থিটা সমান সমান 2 ইন্টু প্রথম ক্রম যেহেতু n এর মান 1, ল্যামডার মান হচ্ছে 4000 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই 2 ইন্টু ডি এর মান হচ্ছে 0.006 ইন্টু 10⁻⁻3। তাহলে এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালু পেয়ে যাব, আলটিমেটলি থিটার ভ্যালু বের হয়ে যাবে 2 ইন্টু 4000 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 0.006 ডিভাইডেড বাই 10⁻⁻3। তাহলে এখান থেকে যেটা আসলো সাইন ইনভার্স যদি করি তাহলে আসে 3.82, থিটার মান আসে 3.82 ডিগ্রি। দেখো তো ঠিক আছে কিনা, 3.82 ডিগ্রি। ঠিক আছে, করছো সবাই? এই আমার সাথে সাথে না করলে ভাই হবে না তো, আমি একা একা করলে হবে? পরীক্ষাকে আমি দিব? হ্যাঁ, আমার সাথে সাথে করে ফেলো। ডান, চলো পরের প্রবলেম দেখে ফেলি। উদ্দীপক অনুসারে ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কি না। দেখো, ষষ্ঠ অবম না কি তা জানি না, অবমের সূত্র কি ছিল, অপবর্তন গ্রেটিং এ এটা বুঝতে হবে, কারণ পুরোটা গ্রেটিং এর ডেটা দেওয়া আছে। গ্রেটিং এর অবমের সূত্র কি ছিল আমাদের? ডি সাইন থিটা সমান সমান ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কিনা। সো আমরা 2n + 1 ল্যামডা বাই 2 একটা কাজ করি, আমরা আগে দেখি তো যে ডি সাইন থিটা সমান সমান n ল্যামডা বাই 2, এটা ল্যামডা বাই 2 এর কেমন গুণিতক হয় এটা আমরা দেখতে চাচ্ছি। তো আমরা আগে দেখি যে সর্বোচ্চ কতখানি সম্ভব, মানে আমাদের ডি সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম কত সম্ভব, কারণ এটার মান ম্যাক্সিমাম যত হবে এন এর মানও ম্যাক্সিমাম তত হবে, অর্থাৎ আমরা তত নাম্বার গুণিতক পর্যন্ত পাবো। তাহলে দেখো তো, ডি সাইন থিটা এটার মান ম্যাক্সিমাম হতে পারে ডি সমান সমান হচ্ছে n ইন্টু ল্যামডা বাই 2। তাহলে এন এর মান কত হয়? 2d ডিভাইডেড বাই ল্যামডা। দেখি এন এর মান সর্বোচ্চ কত হতে পারে। সো 2 ইন্টু 0.006 ইন্টু 10⁻⁻3, আর এখানে হচ্ছে 4000 ইন্টু 10⁻⁻10। তাহলে এখান থেকে আসে 2 ইন্টু 0.006 ইন্টু 10⁻⁻3 ডিভাইডেড বাই 4000 ডিভাইডেড বাই 10⁻⁻10। এখানে আসে দেখো ভাইয়া, এন এর মান 30। এন এর মান 30 মানে কি? এন এর মান 30 হচ্ছে ল্যামডা বাই 2 এর কিন্তু 30 নাম্বার গুণিতক পর্যন্ত সম্ভব। তো 30 নাম্বার গুণিতক যদি হয়, তাহলে বলো তো 30 নাম্বার গুণিতক যদি হয় ল্যামডা বাই 2 এর, আমরা জানি 1 নাম্বার গুণিতক ল্যামডা বাই 2 এর জন্য যেটা বিজোড় গুণিতক সেটা হলো অন্ধকার। 1 ল্যামডা বাই 2 যদি হয় তাহলে সেটা হলো অন্ধকার। 2 ল্যামডা বাই 2 যদি হয় তাহলে সেটা হচ্ছে উজ্জ্বল, এটা হলো অন্ধকার। তাহলে বিজোড় গুণিতক যেগুলো থাকবে সেগুলো তো অন্ধকার,
আর জোড় গুণিতক যেগুলো থাকবে সেগুলো তো উজ্জ্বল। তাহলে বলো তো এখানে টোটাল কতগুলা উজ্জ্বল বিন্দু আমরা পাবো? 15টা উজ্জ্বল পাবো না? এটা কি বুঝছো কেন 15টা উজ্জ্বল পাবো? কারণ n এর মান 30। আমি দেখো সূত্র দেখো, n এর মান 30 মানে এটা n 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। কিন্তু n এর মান যদি 3 হয় এটা কি উজ্জ্বল বিন্দু হবে? n এর মান যদি 5 হয় এটা কি উজ্জ্বল বিন্দু হবে? না। বিজোড় গুণিতকগুলো তো অবম, আর জোড় গুণিতকগুলো হচ্ছে উজ্জ্বল। তাহলে জোড় যেগুলো থাকবে সেগুলো কিন্তু উজ্জ্বল বিন্দু তৈরি করবে। তাহলে এখানে 30-এর মধ্যে জোড় সংখ্যা আছে কয়টা? 15টা। তাহলে 15টা উজ্জ্বল সম্ভব, 15টা অবম সম্ভব, 15টা অবম সম্ভব। সব মিলায় তাহলে বলো তো ষষ্ঠ অবমের জন্য কি অপবর্তন সম্ভব না? ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব না? অবশ্যই সম্ভব। ঠিক আছে, তাহলে 15টা যদি হয় তাহলে অবশ্যই ষষ্ঠটাও সম্ভব। তাহলে ষষ্ঠ সম্ভব। এটা কম্প্যাক্ট সিরিজের বইয়ের 3 নাম্বার প্রশ্ন, এখান থেকে ডিটেইল উত্তর দেখে নিবা। আমি জাস্ট ছোট করে যাচ্ছি। পরের প্রশ্ন দেখো কি বলছে। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.4 মিলিমিটার এবং চির হতে পর্দার দূরত্ব 1.2 মিটার। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত। কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর উভয় পাশে 9.12 মিলিমিটার পর্যন্ত আলোর বিস্তৃতি পাওয়া যায়। একটা চিরের প্রস্থ হলো 0.1 মিলিমিটার, একটা চিরের প্রস্থ 0.1 মিলিমিটার। এখন বলছে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর এক পাশে সর্বোচ্চ কত ক্রমের উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে? ঠিক আছে, এক পাশে সর্বোচ্চ কত ক্রমের উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, সো দেখো আমরা এখানে যেটা দেওয়া আছে, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর উভয় পাশে এত মিলিমিটার পর্যন্ত আলোর বিস্তৃতি পাওয়া যায়। এর মানে কি? এটা মনে করো কেন্দ্রীয় চরম, এর এক পাশে 9.12 মিলিমিটার পর্যন্ত উজ্জ্বল আলো পাওয়া যায়, আবার এই পাশে 9.12 মিলিমিটার পর্যন্ত উজ্জ্বল আলো পাওয়া যায়। কথা পড়ে দেখো, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর উভয় পাশে, এই পাশে 9.12, এই পাশে 9.12 মিলিমিটার পর্যন্ত আলোর বিস্তৃতি পাওয়া যায়। এটা আমাদের দেওয়া আছে। তাহলে বলছে কি কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর যে কোনো এক পাশে সর্বোচ্চ কত ক্রম উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে নির্ণয় করো। তাহলে যেহেতু 9.12 মিলিমিটার পর্যন্ত উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে, তাহলে আমাদের একটা xnl দেওয়া আছে। বলতো xnl এর সূত্র কি ছিল? 2n λ/2 ক্যাপিটাল D ডিভাইডেড বাই a। তাহলে এখান থেকে আমাদের এই n এর মানটা বের করতে হবে, সর্বোচ্চ কত ক্রম পর্যন্ত সম্ভব। তাহলে x এর মান বসাই, 9.12 × 10⁻³ 2 × n × ল্যামডা মানে কত? 3800। ল্যামডা মানে হচ্ছে 3800 × 10⁻10 ডিভাইডেড বাই 2। ক্যাপিটাল D মানে কত? 1.2, আর a মানে হচ্ছে 0.1 × 10⁻³ তাহলে এখান থেকে আমাদের এই n এর মানটা কত এটাই বের করা লাগবে। কত আসে দেখি, 9.12 × 10⁻³ 2 2 তো কাটাকাটি হয়েই গেল, ইন্টু 0.1 × 10⁻³ ডিভাইডেড বাই 1.2 ডিভাইডেড বাই 3800 ডিভাইডেড বাই 10⁻10। সো এটা আসে 2, n এর মান আসছে 2। সো 2 আসা মানে কি বলো? 2 আসা মানে এখানে বলছে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর এক পাশে সর্বোচ্চ কত ক্রম পর্যন্ত উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে। তাহলে সর্বোচ্চ 2 ক্রম পর্যন্ত উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে। সর্বোচ্চ 2 ক্রম পর্যন্ত উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে। ক্রম বললে 2, যে কোনো এক পাশের ক্রম। কিন্তু যদি বলে টোটাল কয়টা উজ্জ্বল বিন্দু থাকবে, টোটাল উজ্জ্বল বিন্দু কয়টা থাকবে? টোটাল উজ্জ্বল বিন্দু কয়টা থাকবে? টোটাল উজ্জ্বল বিন্দু হচ্ছে ওই এক পাশে 2টা, আর এক পাশে 2টা, আর নিজে কেন্দ্রীয় চরম একটা। তাহলে টোটাল 5টা উজ্জ্বল বিন্দু পর্দার উপর থাকবে, 5টি পর্দায় থাকবে। কথা বুঝছো? 5টা উজ্জ্বল বিন্দু টোটাল পর্দায় থাকবে। কত ক্রম পর্যন্ত? 2 ক্রম পর্যন্ত। ঠিক আছে, সর্বোচ্চ কত ক্রম? 2 ক্রম পর্যন্ত। 2 ক্রম পর্যন্ত উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, বুঝলাম। পরের প্রশ্ন কি? উদ্দীপকের দ্বিচিরের পরিবর্তে একক চিরের পরীক্ষণে পঞ্চম ক্রম চরমের ক্ষেত্রে কৌণিক সরণ একই হবে কিনা বিশ্লেষণ করো। আসো, সুন্দর প্রশ্ন, একবারে অনেকগুলো প্রশ্ন কভার হয়ে যাবে। সো দ্বিচিরের পরিবর্তে একক চির, মনে করো এই যে দ্বিচির আমি নিলাম, এই দ্বিচিরের ক্ষেত্রে বলতো
প্রথমে আগে আসো দ্বিচিরের পঞ্চম চরম কোনটা। সো পঞ্চম ক্রম হচ্ছে মনে করলাম এইখানে আছে। সো আমাদের মূলত এই থিটাটা বের করা লাগবে। আমরা কি জানি, এ সাইন থিটা সমান সমান 2n λ/2। সো পঞ্চম ক্রম হতে হলে আমাদের এখানে 5 দুগুণে 10 λ/2 হতে হবে। এর মান হচ্ছে 0.4 ইন্টু 10⁻³ ইন্টু সাইন থিটা। এখান থেকে আমরা থিটার মানটা বের করে ফেলবো। থিটার মানটা বের করে ফেলবো, যেটা হচ্ছে দ্বিচিরের জন্য যে সূত্রটা ছিল সেটা বের হয়ে যাবে। তাহলে কত আসছে, 10 ইন্টু 3800 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 0.4 ডিভাইডেড বাই 10⁻³ এইটা আসে থিটার মান। ও সাইন ইনভার্স এটা করলে আসে 0.27 ডিগ্রি। এটা আসে পঞ্চম ক্রম ডিগ্রির যে কোণটা সেটা, ঠিক আছে, পঞ্চম ক্রমের যেই কোণটা আসে সেটা। ওকে, এইবার আসো আমরা একক চিরের পরীক্ষণে জন্য পঞ্চম ক্রমটা কি হবে। একক চির যদি থাকে ভাইয়া, তাহলে পঞ্চম ক্রম, এই যে একক চিরের জন্য পঞ্চম ক্রম দেখো তো, সেটা সূত্র কি ছিল, এ সাইন থিটা সমান সমান 2n + 1 λ/2। পঞ্চম ক্রম হলে এটা হলো 5 দুগুণ 10 আর 1 11 ইন্টু λ/2, এটা হচ্ছে এ সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা এর মান একক চিরের ইয়াটা কি বলে দিচ্ছে, চির হতে পর্দার দূরত্ব দেওয়া আছে, এই যে একটা চিরের প্রস্থ বলে দিচ্ছে 0.1 মিলিমিটার। খেয়াল করি এখানে আবার ওই চির নিলে কিন্তু হবে না, চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যেটা, এটা হচ্ছে আমাদের ওই যে ব্যতিচারের জন্য যেই এ সেটা। আর এই যে দূরত্বটা দেওয়া আছে, একক চিরের প্রস্থ দেওয়া আছে, একক চিরের প্রস্থ কিন্তু 0.1 মিলিমিটার যেটা বলা, সেইটা কিন্তু এইটা বলা আছে, এটা বলা আছে, বুঝছো? দুইটাকে একটু আলাদা করে দেই, দাঁড়াও, এটাকে এ না বলে এটাকে ডি বলি, এটাকে আমি ডি বললাম ধরো। সো ডি সাইন থিটা। তাহলে আমাদের এখান থেকে থিটার মান কত আসে দেখতে হবে। তাহলে থিটা সমান সমান কত দেখবো, সো 11 ইন্টু 3800 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 0.1 ডিভাইডেড বাই 10⁻³ ওকে, সাইন ইনভার্স এইটা করলে আসে 1.197 ডিগ্রি। তাহলে দেখো কৌণিক সরণ কিন্তু একই রকম না, কৌণিক সরণটা আলাদা। পঞ্চম উজ্জ্বল এবং পঞ্চম যে তোমার কি বলে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় যে পঞ্চমটা, দুইটার কিন্তু ভ্যালু আমরা আলাদা আলাদা পেলাম, ঠিক আছে। তাইলে কৌণিক সরণ কি একই রকম হলো? কৌণিক সরণ কিন্তু একই রকম হলো না, ঠিক আছে। গেল পরের প্রশ্ন দেখো, একটা সমতল অপবর্তন গ্রেটিং এ চির এবং দাগের প্রস্থ দেওয়া আছে। সো চিরের প্রস্থ যেইটা সেইটা হচ্ছে মনে করলাম a প্লাস বি দেওয়া আছে, আলটিমেটলি এটা হচ্ছে ডি এর সমান, অর্থাৎ 10⁻⁻6 প্লাস 1.5 ইন্টু 10⁻⁻6 সমান সমান হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻6। এটা হলো ডি এর ভ্যালু। গ্রেটিং এর উপরে যে ল্যামডা পড়ছে সেটা হলো 5500 আর্মস্ট্রং। একক চিরের, একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা নির্ণয় করো। ছি ছি ছি। গ নাম্বার প্রশ্ন, একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা মানে হচ্ছে n বের করতে বলছে, যেটা মানে 1/d। এটা হিসাব করে দেখে ফেলবা কত হয়, 1 ডিভাইডেড বাই 2.5 ইন্টু 10⁻⁻6। এটা হচ্ছে কোন এককে বেরোবে বলো তো, প্রতি মিটারে কতগুলা চির আছে সেটা বেরোবে। এটা হলো পার মিটার, এককটা হচ্ছে পার মিটার, ঠিক আছে, এখান থেকে বের হবে। পরের প্রশ্ন কি, উদ্দীপকের গ্রেটিং থেকে পঞ্চম ক্রমের উজ্জ্বল পট্টি পাওয়া যাবে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ যাচাই করো। সো আমরা জানি ডি সাইন থিটা সমান সমান উজ্জ্বল বিন্দুর জন্য 2n λ/2 বা n ল্যামডা। তাহলে এটার মান ম্যাক্সিমাম হতে হবে তখন যদি সাইন থিটার মান 1 হয়, তাহলে n ল্যামডা, ল্যামডার মান কত হচ্ছে, সরি n এর মান কত হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে n এর মান হচ্ছে d ডিভাইডেড বাই ল্যামডা। সো d কতটুকু ছিল, d ছিল হচ্ছে, আচ্ছা ভালো কথা, এটা কিন্তু এটা কি 31.5 ছিল নাকি, নাকি ও আর ও এটা মিলে গেছে, এটা মনে হয় 1.5ই ছিল, 31 হওয়ার কথা না, এটা 1.5ই হওয়ার কথা, ঠিক আছে। তাইলে আমাদের ডি এর ভ্যালু কত ছিল, 2.5 ইন্টু 10⁻⁻6 10⁻⁻6 ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু কত, 5500 ইন্টু 10⁻⁻10। তাহলে চলো এন এর মান শুরু করি। 2.5 ইন্টু 10⁻⁻6
ডিভাইডেড বাই 5500 ডিভাইডেড 10 টু দি পাওয়ার -10, এইটা আসে 4.544, 4.544 এরকম আসে। ঠিক আছে, 4.54। তাহলে বলো তো আমাদের এটা তো উজ্জ্বল ডোরার শর্ত ছিল, তাহলে কয়টা উজ্জ্বল ডোরা তৈরি করা যাবে? 4টি উজ্জ্বল ডোরা তৈরি করা যাবে। তাহলে কি পঞ্চম ক্রমের উজ্জ্বল পট্টি পাওয়া যাবে? সুতরাং পঞ্চম ক্রম পাওয়া যাবে না, ফিফথ অর্ডার পাওয়া যাবে না। কথা ঠিক আছে? ওকে, তাহলে ভাইয়া এইরকম টাইপের প্রবলেম যেগুলো আছে, প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করবা। তোমাদের দেখবা কম্প্যাক্ট সিরিজের বইয়ের মধ্যে যেভাবে করে দেওয়া আছে প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করবা। আর একটা টাইপের প্রবলেম আসে, সেইখানে আমাদের ল্যামডা চেঞ্জ হয়ে যায়। একটু বলে রাখি, যেমন দেখো আরো কিছু টাইপের প্রবলেম আছে, যেমন আমাদের ধরো ডোরা ব্যবধানের কথা বললো। ডোরা ব্যবধান হচ্ছে ডেল্টা জেড সমান সমান ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই এ। এই প্রশ্নটার মধ্যে দেখো বলো তো, যদি আমরা বায়ুতে ল্যামডা পরিমাপ করি আর যদি পানিতে ল্যামডা পরিমাপ করি তাহলে কি আলাদা হয়ে যাবে না? বায়ুতে যে ল্যামডা পাবা পানিতে কি সেই ল্যামডা পাবা না। সো যদি আমরা পানিতে ডোরা ব্যবধান বের করতে চাই তখন কিন্তু এখানে ল্যামডা ডাব্লিউ ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই এ হবে। এখন আমাদের প্রতিসরণাঙ্কের সূত্রটা কি ছিল? মনে করো এটা এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম। এইটার প্রতিসরণাঙ্ক মনে করলাম মিউ এ, এটার প্রতিসরণাঙ্ক মনে করলাম মিউ বি। সো আমরা যখন এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হিসাব করি তখন মিউ এ বাই মিউ বি এভাবে লিখি যে এ মিউ বি, এটা বলতে বোঝায় এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। সো সেটা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে যেহেতু মিউ এ নিচে আর বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক তাই মিউ বি উপরে। এইটা সমান সমান হয় হচ্ছে সি এ ডিভাইডেড বাই সি বি। তো বলো তো এই যে সি এ বাই সি বি, সি এ মানে এ মাধ্যমে আলোর বেগ, সি বি মানে বি মাধ্যমে আলোর বেগ। আলোর বেগকে কি লেখা যায়? ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। তো এটা হচ্ছে নিউ ইন্টু ল্যামডা এ আর এটা হচ্ছে নিউ ইন্টু ল্যামডা বি। নিউ কাটাকাটি হয়ে গেল, নিউ বলতে আমি এফ বোঝাচ্ছি আর কি। সো তাহলে এই যে এ মিউ বি, যেটা তোমার কাছে দেখবে প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। সো প্রতিসরণাঙ্ক দেওয়া থাকলে আমরা কিন্তু দেখো এটা হলো বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটা হলো বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে বি মাধ্যমের যেই তরঙ্গ দৈর্ঘ্য সেটা। তাহলে আমরা কিন্তু নতুন মাধ্যমের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা সমান লিখতে পারি ল্যামডা এ ডিভাইডেড বাই এ মিউ বি। কাজেই দেখবা অনেক সময় আমাদেরকে বলে দেয় যে একটা দ্বিতীয় পরীক্ষায় প্রথমে বায়ুতে করা হয়েছে, তারপরে আমরা এটাকে পানিতে নিয়ে গেছি। সো পানিতে নিয়ে গেলে আমাদের ডোরা ব্যবধান কত হবে? সো তখন জাস্ট আমাদের এই ল্যামডা ডাব্লিউ যেটা আছে সেটা হবে ল্যামডা এ আর ডিভাইডেড বাই মিউ ইন্টু ক্যাপিটাল ডি বাই এ। বুঝতে পারছো? কারণ দেখো এই যে নতুন যে ল্যামডাটা পাবা সেটা হচ্ছে ল্যামডা, আগের ল্যামডাকে এ মিউ দিয়ে ভাগ করলেই পাওয়া যায়। সো এখান থেকে ডেল্টা জেড হিসাব করতে পারো, এখান থেকে ডোরার প্রস্থ হিসাব করতে পারো, অনেক টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে। সো আশা করি বুঝতে পেরেছো। কম্প্যাক্টের 3 নাম্বারটার সাথে আমার অ্যান্সার মিলে না, 3 নাম্বার প্রশ্ন সাথে মিলে না কেন? এই মিলছে তো, এই যে 15 নাম্বারের যেটা সেটা 3.82 ডিগ্রি, দুইটাই তো মিলছে, সমস্যা কি? দুইটাই তো মিলছে। ওকে, সো আমরা আজকে এখানে শেষ করি। আমাদের এই অধ্যায় থেকে সিকিউ টাইপের যে প্রশ্নগুলো আসবে সেইগুলা দেখে ফেলো। মোটামুটি যে টাইপের প্রবলেমগুলো করালাম এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। সো এই অধ্যায়টা কিন্তু সহজ। তোমাদের দেখবা যে প্রশ্নগুলো আসতেছে অনেকগুলো প্রশ্ন অ্যান্সার করতে অনেক বেশি সময় লাগবে, কিন্তু ভৌতালিক বিজ্ঞান অধ্যায়ের সুবিধাটা হচ্ছে যদি একবার অঙ্ক কি হবে বুঝে যাও, সূত্র একটাই, গ আর ঘ নাম্বার প্রশ্ন করতে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগবে। গ আর ঘ নাম্বার প্রশ্ন সলভ করতে, যেখানে একটা সৃজনশীল সলভ করার জন্য 40 মিনিট করে সময় হাতে রাখা হয়, 40 না 20 মিনিট জানি তোমাদের, ও না সায়েন্সের ক্ষেত্রে তো 40 মিনিট করে রাখা হয়। সো 40 মিনিটের সময় দেখবা 10 মিনিটের মধ্যে একটা সৃজনশীল হয়ে গেছে যদি এই অধ্যায় থেকে সৃজনশীল দেয়। ঠিক আছে? না না, এন এর মান 30, দেখো এন এর মান বইয়ে যেভাবে করছে আমি একটু ডিফারেন্টভাবে করছি, দুইটার মধ্যে পার্থক্য বোঝো। আমি করছি ল্যামডা বাই 2 এর কতগুলো গুণিতক হওয়া সম্ভব, আমি দেখাইছি 30টা গুণিতক হওয়া সম্ভব, আর কম্প্যাক্ট সিরিজের বইতে বলছে যে ল্যামডার কয়টা গুণিতক হওয়া সম্ভব। তো স্বাভাবিকভাবেই তখন ওই বইতে আসছে 15টা, আমার এখানে আসছে 30টা, কিন্তু আমি তো পরে ভেঙে বলে দিছি না 30টা ল্যামডা বাই 2 এর গুণিতক মানে কি। 15টা হচ্ছে ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, 15টা হচ্ছে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক। জোড় গুণিতকগুলো উজ্জ্বল আলো তৈরি করবে, বিজোড় গুণিতকগুলো অন্ধকার আলো তৈরি করবে। সো একটু বোঝো, বুঝলে দেখবা কাভার হয়ে যাবে। ঠিক আছে,
তাইলে আমরা শেষ করি। তোমাদের হচ্ছে ইনশাল্লাহ আরেকটা চ্যাপ্টার আমি কভার করে দিব, পরমাণুর মডেল। ওটাও খুব সহজ চ্যাপ্টার, ইনশাল্লাহ সামনের সপ্তাহে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।